সন্তান জন্মদানে অক্ষমতার শাস্তিস্বরূপ যে নিজের ছোট বোনকে সতীন হিসাবে গ্রহণ করতে হবে, এমনটা স্বপ্নেও কখনো ভাবেনি চারুলতা। কিন্তু ভাগ্য তাকে আজ এমন একটি কঠিন পরিস্থিতির সম্মুখে দাঁড় করিয়েছে। তার ভাবতে কষ্ট হচ্ছে, গত রাতেও যে মানুষটা তাকে পরম আদরে বুকে জড়িয়ে ঘুমিয়েছে, সেই মানুষটাই সকাল হতে তাকে এমন কিছু উপহার দিবে। আর অন্যদিকে নিজের সবচেয়ে আদরের সবচেয়ে ছোট প্রিয় বোনটি তার জীবনে এত বড় ভাঙনের প্রত্যক্ষদর্শী হবে, তাও যেন বিশ্বাস হচ্ছে না তার। আজ এক মুহূর্তে সে শুধু নিজের স্বামীর সংসার আর প্রিয় বোনটিকেই কেবল হারায়নি, একই সঙ্গে সে হারিয়েছে বিশ্বাস নামক একটা শব্দকেও। বিশ্বাস কি অদ্ভুত একটা শব্দ, তাই না? যেখানে একই সাথে বিষ এবং আশ্র দুটো শব্দই রয়েছে একে অপরের পরিপূরক হিসাবে, যার মধ্যে আজ থেকে চারুর কাছে বিশ্বাস শব্দটি একটি বিষবৃক্ষের মতো আকার ধারণ করেছে। এই জীবনে সে যে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারবে না, কারণ তার বিশ্বাসের বীজটাই যে আজকে সম্পূর্ণ নড়ে গেছে। টলমল চোখে সে তার সামনে চুপচাপ বসে থাকা নবদম্পতিকে একবার দেখে নিয়ে এতক্ষণে ছুটে চলে গেল ভিতরের দিকে। অনু চারুলতা বলে ডাক দিতেই মুখ খুলতে যাচ্ছিল, তখনই এতক্ষণ চুপ করে বসে থাকা তার বাবা মুখ খুললেন। শেষ পর্যন্ত বৌমা, ছোট বোনকে তোমার বিয়ে করতে হলো অনুজ। আর তুমি এবার কেমন বোন তরু, যে কিনা নিজের বোনের স্বামীকেই স্বামী বানালে? মহসিন হাসানের কথাগুলো নীরবে কান্না করতে থাকা তরু আরো ফুপিয়ে কাঁদতে লাগলো। এতে করে মহসিন হাসান আরো কিছুটা বিরক্তিকর গলায় বলল, যা করা তা তো করেই ফেলেছ, এখন আর কেঁদে কি হবে? তখন অনুজ তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তরুর এতে কোনো দোষ নেই। যা করার বা যা হয়েছে সবটা আমার ইচ্ছেতেই হয়েছে। তোমরা শুধু শুধু ওকে দোষারোপ করো না। ছি অনুজ, তোমার এতটাও অধঃপতন হয়েছে যে ঠিক বেঠিক সব ভুলে গেছ। শেষ পর্যন্ত নিজের বোনের মতো শালীকে বিয়ে করে গড়ে তুললে। ছি, আহ, তুমি এমন সিসি করছো কেন? বৌমা, তরু তো তার আপন বোন নয় যে অনুজ তাকে বিয়ে করতে পারবে না। আর আমার ছেলের যথেষ্ট ক্ষমতা আছে দুটো বউয়ের খরচ একসাথে চালানোর। বড় বৌমা সবকিছু ঠিকঠাক চললেই তো হলো। অনুজের মা তরুণ মাথায় হাত বুলাতে বুলাতে কথাগুলো বলল, মেয়েটাকে দমকে ভয় পাইয়ে দিচ্ছ কেন? দেখো অনুজের মা, তুমি যে বৌমাকে বিশেষ পছন্দ করো না তা আমি জানি, তাই বলে এতটা পক্ষপাতিত্ব করেছো দেখে আমি অবাক হচ্ছি। তুমিই তো বৌমাকে পছন্দ করে এ বাড়ির বউ করে এনেছিলে আমার মতে। আজকে তোমারই চক্ষুশূল হয়ে গেল যে তার সাজানো সংসার ভাঙতেও তোমার একটুও খারাপ লাগছে না। আমি তো আর আগে থেকে জানতাম না ওই মেয়ে একটা আটখুরো। জানলে কখনোই এই বাড়ির বউ তো দূরের কথা, বাড়ির আশেপাশেও জায়গা দিতাম না। নাক সিটকে অনুজের মা রহিমা এই কথাটি বলতেই অনুজ তার মাকে বলল, মা, তোমাকে কতবার বলেছি চারুলতাকে এসব কথা না বলতে। সবটা তো তোমার ইচ্ছে মতোই হচ্ছে, এবার অন্তত এই মেয়েটাকে শান্তি দাও। বলে সে হন হন করে বেরিয়ে গেল ড্রয়িং রুম থেকে। এক এক করে রুমের প্রতিটি কোণ থেকে নিজের ছোট থেকে ছোট্ট সকল জিনিসপত্র একত্র করে মেঝেতে রাখছে চারু। 3 বছরের সাজানো সংসার, সাজানো ঘর যে তার আর নেই। বিয়ের পর থেকে অনুজের রুমটার উপর তার যে অধিকার ছিল, আজ থেকে তা যে আর তার নেই। তার অনুচিত এখন আর তার নেই, ভাগ হয়ে গেছে অন্য কারো মাঝে। আজ থেকে এই ঘর, এই সংসার, এমনকি অনুজের উপরেও যে অন্য কারো অধিকার তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সে অন্য কেউ না, তারই আদরের ছোট বোন। থাকবে না সেই বাড়িতে, নিজের বাবার বাড়িতেও যাবে না ঠিক করেছে। ইস, মেয়েদের যদি একটা নিজের বাড়ি হতো তবে কতই না ভালো হতো। তখন তাকে আর আত্মসম্মানের হানি হয়ে অন্যের অনুগ্রহে নিয়ে বাঁচতে হতো না। আজ চারুর বারবার মনে হচ্ছে প্রতিটা মেয়ের একটা নিজের বাড়ি থাকা বড্ড দরকার, ভীষণভাবে দরকার। নিজের বাড়ি না থাকলে অন্তত নিজের খরচ চালানোর সামর্থ্যটা থাকা দরকার। যতই বাবার বা স্বামীর অডেল টাকা থাকুক না কেন, বিপদের সময় নিজের বলতেও কিছু থাকার জন্য একটা মেয়েকে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। তা না হলে তার যে একটা আত্মসম্মান আছে তা এই সমাজ ভুলেই যায়। ভাগ্য সহায় চারুর যে অন্তত সুখের সাগরে বেশি নিজের পড়াশোনাটাকে বিসর্জন দেয়নি। আজ এমন দুর্যোগে তার এই পড়াশোনাটা যে কতটা গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে বুঝেছে সে। অবশ্যই পড়াশোনা শেষ করার পিছনে অনুজের অবদান অনেক। হয়তো তার এমন একটা দিন আসবে বলেই সেদিন আল্লাহ অনুজকে দিয়ে তার এই উপকারটা করেছে।
তাই তো আর যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যাবে সারু, কিন্তু কারো অনুগ্রহে সে থাকবে না আর। এসব ভাবতে ভাবতেই হঠাৎ করে সারু চোখ যায় দেওয়াল জুড়ে টাঙানো মস্ত বড় একটা ছবির দিকে। তার আর অনুজের হাস্যোজ্জ্বল মুখগুলো যেন এখনো জল করছে ছবিটার মধ্যে। আলাদা একটা প্রাণ আছে যেন এই ছবিটার মাঝে। অশ্রুসিক্ত চোখে ধীরে পায়ে মেঘাচ্ছন্নভাবে হেঁটে যায় ওই ছবিটার দিকে। ছবিটি তার আর অনুজের হানিমুনে থাকাকালীন তোলা একটি ছবি। বিছিয়ে রাখা মনোমুগ্ধকর জায়গায় ঘোর বর্ষায় বিছানাকান্দির উদ্দেশ্যে গিয়েছিল তারা। কষ্টকর ক্লান্তির নিমিষে চলে গিয়েছিল পাহাড়ের হাতছানিতে। মেঘে ঢাকা পাহাড় যেন ডাকছিল সারুকে। আর সে ডাক কি এড়ানো সম্ভব? পাহাড়ের বুকের মধ্যে ঝর্ণাগুলো থেকে অবিরাম জল পড়ছিল। ওই ঝর্ণাগুলো যেন নিদারুণ উদাসীন ও নির্বিকার। একটা জায়গায় যে এরকম নির্বিকার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা কখনো ওর জানা ছিল না। চারুর হাস্যোজ্জ্বল মুখ দেখে তার দিকে মুগ্ধতার হাসি নিয়ে তাকিয়েছিল অনুজ। তখনই কোনো এক ভ্রাম্যমাণ ক্যামেরাম্যানের ক্যামেরা বন্দী হয়েছিল তারা দুজন। পরে সন্ধ্যায় যখন তারা কটেজের উদ্দেশ্যে ফিরে আসছিল তখনই ওই ফটোগ্রাফার তাদের দাঁড় করিয়ে কয়েকটি ছবি দিয়েছিল। সারু প্রচন্ড খুশি হয়েছিল ছবিগুলো দেখে, আর সারুর চোখে মুখেও খুশির ঝলক দেখে তৃপ্ত হয়েছিল অনুজ। পরে ঢাকায় ফেরার পর এক সন্ধ্যায় সেই ছবিগুলোর মধ্য থেকে এই ছবিটি রুফুলি কাচের ফ্রেমে বাঁধিয়ে এনে আরেক দফা অবাক করে দেয় অনুজ তার সারলতাকে। চোখ বুঝে চোখে জমা জলটুকু ফেলে দীর্ঘশ্বাস পেল সারু। কি সুন্দর ছবির মতো রঙিন ছিল দিনগুলো। এ যেন কোনো এক উপন্যাসিক এক কলমের আছড়ে লেখা কোনো রূপকথার গল্প ছিল। কত প্রেম, কত মান অভিমান, কত আমোদ প্রমোদের মধ্যে ছিল সেই দিনগুলো। কিন্তু একটা রিপোর্টে যেন কাল হয়ে এলো তার জীবনে। শ্বশুরবাড়ির লোকজন, পাড়ার প্রতিবেশীদের কাছে যখন সে শুনছিল অপায়া, অলক্ষী, আটঘরে, অপমানে সে যখন প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছিল, তখন এক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে তার পাশে ছিল অনুজ। এই একটা মানুষের ভালোবাসা নিজেকে সামলেছে, কিন্তু আজ সে মানুষটাও তাকে পর করে দিয়ে অন্য কারোর সাথে বেঁধেছে ঘর। তার কথাতে যে মানুষটা সত্যি সত্যি বিয়ে করে নেবে, তাও নিজের বোনকে, তা হয়তো সে স্বপ্নেও ভাবেনি। তাই তো এখন তার আর কিছু বলার নেই, সবটা মেনে নেওয়া ছাড়া। আচ্ছা, ভালোবাসলে কি ছাড়া যায় নাকি মেনে নেওয়া যায়? শ্রাবণের বাড়ি দ্বারা যেন তার জীবনে সারা জীবনের জন্য নেমে এসেছে। শ্রাবণের এই কালো ঘনঘটায় যে সবকিছু হারিয়ে ফেললো এক নিমিষে। বাদল দিনের এই ছবিটি এই বাংলারই আদি প্রতিচ্ছবি, যার মর্মে প্রকৃতির আবহমানতা এক অনন্য আবেশে লালিত হচ্ছে পৃথিবীর সৃষ্টির সূচনাকাল থেকে। বারান্দায় দাঁড়িয়ে নিজের জীবনের হিসেব করছে তরু। অনুজের বোন অনুলেখার খালি রুমে তার থাকার ব্যবস্থা করে দিয়েছে অনুজের মা। অনুলেখা আপাতত শ্বশুর বাড়িতে আছে, তাই তার খালি রুমেই তরুর আপাতত থাকার ব্যবস্থা হলো। যদিও অনুজের মা চেয়েছিল তরু যেন আজ থেকে অনুজের রুমেই থাকে, কিন্তু অনুজের কড়া নিষেধে তিনি সে কাজ আর করে উঠতে পারেননি। তবে সে যাই হোক, অনুজ যে এতদিনে সারলতার মোহ থেকে বেরিয়ে নতুন করে নিজের জীবনটাকে আবার শুরু করেছে, এতেই ওনার শান্তি। আসলে সারুকে ওনার অতটাও পছন্দ নয়, কিন্তু প্রতিটা মাই চায় তার সন্তান যেন সুখে থাকে। আর তার মতে স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে সন্তানই হলো একমাত্র মাধ্যম যা তাদের সারা জীবন এক করে রাখে, সংসারী করে তোলে। সেখানে সারুর যখন এটাই সবচাইতে বড় অক্ষমতা, সেহেতু তার ছেলে কোনো সারা জীবন একটা চাপা আর্তনাদ নিয়ে বাঁচবে। তাই তো তিনি মনে প্রাণে চাইতেন তার ছেলে আবার বিয়ে করুক। অবশেষে ছেলের যে মতি ফিরেছে, এতেই তিনি মহা খুশি। এখন তরুর গর্ভে যদি তার বংশের বাতি জন্মায়, তাহলে যেন তার শান্তি। তরুর জীবনটা আজ একটা ভুলের কারণে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। পরিবারের সবচেয়ে ছোট আর আদরের মেয়ে থেকে সে যে আজ সবচেয়ে খারাপ হয়ে গেছে, এটা তরুর আর বুঝতে একটুও কষ্ট হচ্ছে না। কিন্তু সে যে সত্যি নিরুপায় হয়ে কাজটা করতে বাধ্য হয়েছে। তা না হলে সে কি কখনো নিজের বড় বোনের সতীন হওয়ার কথা স্বপ্নেও ভেবেছিল? কিন্তু মানুষ যা চায় তা পায় না, যা পায় তা চায় না। এই বাক্যটি যেন আজ তরুর সাথে বড্ড মিলে যাচ্ছে। আচ্ছা, তার আপুমনির কি খুব কষ্ট হচ্ছে তার এই কাজে? সে কি আর কোনোদিন কথা বলবে না তরু পাখির সাথে? আর যে ছোটের জেঠিমাই বা কি করবে সবটা জানার পর? বাবা মা হারানো যে মেয়েকে তারা নিজের মায়ের চেয়ে কোন অংশ ভালোবাসা দিয়েছে, যাকে তারা বড় করেছে, আর সেই কিনা তাদের মেয়ের জীবনের বিচ্ছেদের কারণ হয়ে গেল। আচ্ছা, জেঠিমা কি খুব কষ্ট পাবে?
আর জেঠুই বা কি করবে, এসব নানা এলোমেলো চিন্তা ঘুরপাক খাচ্ছে তরুলতার মনে। ভাগ্যে আজ তাকে এই সম্পর্কের কোন টানাপোড়েনে এসে দাঁড় করিয়েছে। তার কোনো কুল কিনারা সে পাচ্ছে না, কিন্তু এই কোর্স করা ছাড়া তো তার কোনো উপায় ছিল না। সে যে বড্ড নিরুপায়, বড্ড অসহায়। কোথায় যাচ্ছ এসব নিয়ে লতা? নিজে সব কিছু গুছিয়ে যখন সারু চলে যাচ্ছিল তখন রুম ছেড়ে তখনই দরজার সামনে দাঁড়িয়ে অনুজ তাকে কথাটি বলল। অনুজের এমন প্রশ্ন শুনে চারু একটা তাচ্ছিল্য ভরা হাসি হাসলো। অনুজের এমন একটা প্রশ্ন করা যেন তার বোকামির প্রমাণ দিচ্ছে আজ। চারু অনুজের দিকে না তাকিয়েই উত্তর দিল, আজ থেকে এই ঘরের অধিকার অন্য কারো, তাই তাকে স্থান দিয়ে চলে যাচ্ছি বলে সে অনুজকে ফাঁস কাটিয়ে যেতে চাইলে অনুজ তার দু হাত দিয়ে চারুর কোমরে জড়িয়ে তাকে নিজের একদম কাছে নিয়ে আসলো। অনুজের হঠাৎ এমন একটা কাজে অনেকটা হকচকিয়ে গেল চারু। মুহূর্তে আবার নিজেকে অনুজের কাছ থেকে ছাড়ানোর জন্য মোছরামুছরি শুরু করে দিল সে। তবে অনুজ তখন স্থির দৃষ্টিতে চারুলতার দিকে তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে চারুর মনের কথা। কি হচ্ছেটা কি অনুজ? সামনের রুমেই আপনার নতুন বউ বসে আছে, আর আপনি কিনা এখন পুরনো বউয়ের কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছেন। সে দেখলে কি ভাববে বলুন তো? বলে আবার মোছরানো শুরু করে দেয় সে। অনুজ তখনও চুপ। চারু আবারও ধরা গলায় বলে, কি হলো, ছাড়ুন আমাকে, এভাবে তাকিয়ে আছেন কেন? এত যখন কষ্ট হচ্ছে তবে আমাকে বিয়ে করতে অত জোর করেছিল কেন লতা? আমার পাশে অন্য কাউকে দেখলে যার এতটা জ্বলে, সে আমাকে বিয়ে করো বলো কানের মাথা খেয়েছে, আর আজ তারই কিনা চোখে জল। মুচকি হেসে স্থির চোখে চারুর দিকে তাকিয়ে বলল অনুজ। অনুজের কথায় চারুও তখন শান্ত হয়ে গেল। আবার পর মুহূর্তে উঁচু গলায় বলল, তাই বলে আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? এতটাও আমি আশা করিনি অনুজ। তুমি তো আর আমাকে নিষেধ করনি যে আমি তোমার বোনকে বিয়ে করতে পারবো না। সব কি মুখে বলে দিতে হয় অনুজ? তরুকে তো আপনি ফিচ্ছে বলে ডাকতেন, আর আজ তাকে কিনা আমার সতীন বানালেন। বিস্ময়কর চাহনি নিয়ে ধরা গলায় বলল চারু। মুচকি হেসে চারুকে নিজের আরো কাছে টেনে নিয়ে তখন অনুজ বলল, তুমি চেয়েছ আমি বিয়ে করি, আমি তাই বিয়ে করেছি। এখন আমি যা চাইবো তুমি তাই করবে, তা না হলে তোমার বোনের জীবন আমি নরক বানিয়ে দিব। তরু তোমার জন্যই নিজের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিল, আর এখন তুমিই ভেবে দেখো তুমি কি করবে। মানে? আমি অনেক ক্লান্ত লতা, এখন তোমাকে অত মানে টানে বোঝানোর এনার্জি আমার নেই। শুধু একটা কথা কান খুলে শুনে রাখো, আমি শুধু তোমার কথা রাখতেই তরুকে বিয়ে করেছি। এখন আমি যা বলবো তুমি তাই করবে। যেমন এখন তুমি এই রুম ছেড়ে কোথাও যাবে না, এখন কেন কোনো দিনও যাবে না। এই রুম থেকে যদি তুমি বের হও তবে সেটা আমার নিথর দেহ বের হবে, বুঝেছ? বলে চারুলতার অদরে নিজের ঠোঁট আলতো করে শুইয়ে তাকে ছেড়ে দিল অনুজ। এরপর জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। এদিকে অনুজের কথার কোনো মানে খুঁজে পেল না চারু। হ্যাঁ, এটা ঠিক যে সে নিজেই অনুজকে বিয়ে করার জন্য চাপ দিয়েছে, কিন্তু সে তো নিজের ইচ্ছেতে নয়, তার শাশুড়ির চাপে পড়ে সে এমনটা করতে বাধ্য হয়েছে। কিন্তু তার মানে একটা ক্ষীণ আশা তার মনে ছিল যে অনুজ আর যাই করুক না কেন তাকে ছেড়ে অন্তত দ্বিতীয় বিয়ে করবে না। তাই তো সে গত রাতে অনুজকে অমনভাবে বলেছিল শাশুড়ির সামনে, কিন্তু রাতেও তো সে বুঝতে পারেনি অনুজ এমন একটা কাজ করবে। বরং প্রতিদিনকার মতন গত রাতেও অনুজ তাকে পরম আদরে নিজের বাহু ডোরে নিয়ে ঘুমিয়েছিল। চারুর মাথায় নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে, হচ্ছেটা কি এসব তার সাথে। তারপরেই তার মনে হলো অনুজ তাকে কিছু না বললেও তরু তো আছে, তরুকে জিজ্ঞাসা করলে সে সবটা বলে দিবে তাকে। এটা মাথায় আসতেই হাতের জিনিসগুলো রুমের একপাশে রেখে সে তরুর খোঁজে বের হয়ে গেল। আমাকে সবটা বলতে ফিরছো, কি এমন ঘটেছিল যে তুই শেষ পর্যন্ত নিজের বোনের সংসারটা ভাঙতে তারই সতীন হয়ে এলি? তরুর রুমে ঢুকে তার দিকে এমন একটা প্রশ্ন ছুড়ে দিল চারু। চারুকে নিজের রুমে দেখে তরু মনে মনে এমন কিছুরই আশঙ্কা করছিল, কিন্তু এখন সে কি জবাব দিবে তার আপুমণিকে? কি বলবে সে তো নিরুপায় হয়ে এমনটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু কি কারণে তা তো এখন কাউকে সে বলতেও পারবে না। বলল যে সবটা শেষ হয়ে যাবে। সমাজকে যে সে বড্ড ভয় পায় তরু। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তরুলতা, তা দেখে চারুর অনেকটা রাগ হয়। সে দরজার সামনে থেকে আরো কিছুটা হেঁটে ভিতরে গিয়ে তরুর সামনে দাঁড়িয়ে আবারও জিজ্ঞাসা করলো, কিরে বল, কেন করলি আমার সাথে এমনটা?
আমি তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি, আর তুই কি না আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করলি? বল কেন করেছিস এমন? বলতে বলতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল চারু। সে তরুর দুবাহু জাকিয়ে বারবার একই প্রশ্ন করতে লাগলো। তখনই পিছন থেকে অনুজ বলে উঠল, ওকে ছেড়ে দাও চারুলতা। অনুজের মুখে চারুলতা নামটি শুনে অনেকটা শান্ত আর অবাক হয়ে গেল চারু। কেননা অনুজ তাকে কখনো লতা ছাড়া অন্য কিছু নামে ডাকে না, আর যখনই তার উপরে কোনো কারণে রেগে যায় তখনই কেবল তাকে চারুলতা বলে ডাকে। তবে কি এখন অনুজ তার উপরে খুবই রেগে আছে? কিছুটা ভেবে তার মনে হলো, হ্যাঁ, রাখবেই তো। তার নতুন বউকে এভাবে জিজ্ঞাসা করেছি বলেই হয়তো রেগে গেছে। এত প্রেম ভাবা যায়, অথচ কিছুক্ষণ আগেই তাদের রুমে লোকটা তার সাথে কতটা প্রেমময় আচরণ করেছে। তখন একবারের জন্য চারুর মনে হয়েছিল এই সব কিছু মিথ্যা, অনুজ তার অনুর সাথে মজা করছে। কিন্তু এখন ঘুরে তাকালো চারু অনুজের দিকে। অনুজ চারুর সামনে এসে বলল, রুমে যাও চারুলতা, সারাদিন আমাদের উপর অনেক দখল গিয়েছে, এখন আমরা একটু ঘুমাবো, তুমি যাও। তুমি যাও কথাটি যেন পুরো গড়ে প্রতিদ্বন্দ্বী হতে লাগলো চারুর। তেমনটাই মনে হলো। না, তার মনের এক কোণে ক্ষুদ্র আশাটুকুও ছিল, তাও আর নেই। অনুজের এই কথা শোনার পর সবটা সত্যি, সে কোনো স্বপ্ন দেখছে না, সবটা ধ্রুব সত্যি, যা তাকে কষ্ট করে হলেও মেনে নিতে হবে। আবারও দুচোখ ভর্তি পানি নিয়ে ছুটে বেরিয়ে গেল সে। শ্রাবণের ধারা যে কেবল শুরু হয়েছে মাত্র, এ ধারা শেষে যে অনেক দেরি, তা তো চারু জানে না। সারা রাত নির্ঘুম রাত কেটেছে চারুর, আর কাটবেই না বা কেন? যার ঘর ভাঙে সে কি নিশ্চিন্তে ঘুমাতে পারে? চারদিকে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। পুরোটা রাত সে ঠায় বসে কেটেছে নিজের জীবনের এমন আকস্মিক বিপর্যয়ের জন্য। আজানের ধ্বনি কানে আসতেই তার গতকাল ভোরের কথা মনে পড়ে যায়। এই তো গতকালও অনুযায়ী সময়টা তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে বেঘরে ঘুমোচ্ছিল, আর আজ হয়তো একইভাবে ওরকেও। আর ভাবতে পারছে না চারু, তার দম বন্ধ হয়ে আসছে। সে বসা থেকে উঠে নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজেকে তৈরি করে নিল। এরপর নামাজ শেষ করে আল্লাহর কাছে তার কত শত অভিযোগ তা বলে শেষ করা যাবে না। সকাল 7টা, কলিং বেলের অনবরত আওয়াজে রহিমা বেগম উঠে এলেন জায়নামাজের বিছানা থেকে বিরক্তি মুখে। অনুজের মায়ের এটা নিত্যদিনকার অভ্যেস। উনি সকাল 8টার আগে জায়নামাজ থেকে উঠেন না, আর অনুজের বিয়ের পরে এই অভ্যাসটা ওনার বেশি করে হয়েছে। সংসারের প্রায় সমস্ত কাজই চারু করে, উনি শুধু বলে দেন কি কি করা লাগবে। আর অন্যদিকে বাসায় ছুটা কাজের লোক আছে 2জন। কিন্তু আজ এতবার কলিং বেল বাজলেও কেউ যখন দরজা খুলল না, তখন তিনি অনেকটা বিরক্ত হলো চারুর ওপর। তারপর আবার পরিস্থিতি মাথায় আসতে বিরক্ত মুখে উঠে গেলেন। দরজা খুলতে রহিমা বেগম অনেকটা হকচকিয়ে গেলেন দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে। বাহিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অনুজের মায়ের অভিব্যক্তির তোয়াক্কা না করেই ওনাকে এক প্রকার সরিয়ে বাসার ভিতরে ঢুকিয়ে এলেন। এসেই তরু তরু বলে চিৎকার করতে লাগলেন একজন। তরুর পরিচিত গলার আওয়াজ পেয়ে দ্রুত অনুরেখার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে ছুটে এলো। একই সঙ্গে চারুও এসে দাঁড়ালো নিশ্চুপভাবে। ডাকতে থাকা আগন্তুক ধীর পায়ে এগিয়ে গেল তরুর কাছে। তরুর সামনে আসতেই তার 2 বাহু ধরে চেপে বলল, ছোট থেকে আজ 18 বছর পর্যন্ত এক মুহূর্তের জন্য তোকে নিজের মেয়ে ছাড়া অন্য কিছু কখনো ভাবিনি। নিজের মেয়ের সমস্ত কিছুর ভাগও তোকে সমানভাবে দিয়ে গেছি, তাই বলে আজ তার স্বামীর ভাগও নিয়ে নিলে তিউরু? ঠান্ডা গলায় প্রশ্নগুলো করলো সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি। তরু তার কথা নিশ্চুপভাবে শুনে যাচ্ছে, নিচের দিকে তাকিয়ে আছে। এই প্রশ্নগুলোর কি জবাব দিবে তা তো সে জানে না, তাই সে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহিলা আগন্তুক তরুর কোনো প্রতিউত্তর না পেয়ে আরো জোরে জোরে তাকে জাগিয়ে প্রলাপের মতো করে বারে বারে একই কথা জিজ্ঞাসা করেই যাচ্ছে। কেন করলি তরু? কেন আমার মেয়ের জীবনটা শেষ করে দিলি? ওর সুখটুকুও তো সহ্য হলো না, ওর স্বামীটাকেও ভাগ করে নিলি। তোর কি ছেলের অভাব হতো? তুই কেন আমার মেয়ের জীবনটা তছনছ করে দিলি? চারুর মা বারে বারে একই কথা বলতে বলতে অনেকটা শ্বাস উঠে যায় তার। চারুর মায়ের মারাত্মক রকম শ্বাসের সমস্যা রয়েছে। বেশি উত্তেজিত হওয়া ওনার শরীরের জন্য ভালো না, সেটা তরুও জানে।
তাই সে তার জেঠিমাকে শান্ত হতে বললে চারুর মা তরুকে এক প্রকার ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল, যাতে করে তাল সামলাতে না পেরে তরু প্রায় পিছনের একটা টেবিলের সাথে ধাক্কা খেতেই যাচ্ছিল। তখনই পিছন থেকে কেউ একজন তাকে জড়িয়ে নেয় নিজের সাথে। তরু নিজেকে সামলে পিছনে মাথা ঘুরিয়ে দেখলো অনুজ তাকে দূরে দাঁড়িয়ে আছে। তরু, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? মাথা নাড়িয়ে না বলল তরু। অবাক হয়ে চারু তার অনুজকে দেখছে। কাল অব্দি যেভাবে সে তাকে আগলে রেখেছে সকল কিছু থেকে, সেভাবে আজ তরুকে আগলে রেখেছে। সময়ের সাথে তাহলে সত্যি সত্যি সবকিছু বদলায়, তা বুঝে গেল চারু। এদিকে অনুজের উপস্থিতি আরো বিক্ষিপ্ত করে দিয়েছে চারুর মাকে। আমার মেয়েকে দিয়ে কি তোমার চলছিল না, সেটা আমাদের বললেই হতো। তা না করে তুমি তারই চাচাতো বোনকে তার সতীন বানিয়ে আনলে অনুজ। আমরা তো বিয়ের সময় আমাদের মেয়ের সকল দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম। এ তোমার দায়িত্ব পালনের নমুনা? আম্মা, আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি তো আপনার মেয়ের কথাতেই দ্বিতীয় বিয়েটা করেছি। বিশ্বাস না করলে তাকে জিজ্ঞাসা করুন, সে তো এখানেই দাঁড়িয়ে আছে। চারুমা অনুজের কথা নিজের মেয়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। চারুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকায় তিনি বুঝে গেলেন অনুজের বলা কথাটাই সত্যি। তবুও তিনি দমে না গিয়ে আবার বললেন, তাই বলে তুমি বিয়ে করে নেবে? ও যদি এখন তোমার কাছে আকাশের চাঁদ চায়, তাহলে তুমি কি ওকে এনে দিতে পারবে? তুমি কি আমাকে ছেলে বুলানোর কথা বলছো অনুজ? না আম্মা, আমি আপনাকে কোনো ছেলে বুলানোর কথা বলছি না। বিয়ের পর থেকে আমি আপনার মেয়ের কোনো আবদার বা ইচ্ছে কখনোই অপূর্ণ রাখিনি, তাই তার এই চাওয়াটাও পূরণ করে দিলাম। আর রইল বাকি লতা, আমার কাছে চাঁদ হইলে আমি তাই এনে দিব কিনা এই প্রশ্ন? তাহলে আমি বলবো, আম্মা, আকাশের চাঁদ তো অনেক তুচ্ছ। আমার কাছে আপনার মেয়ে যদি আমার প্রাণটাও চাই, আমি সেটাও তাকে হাসতে হাসতে দিয়ে দিব বিনা বাক্যে। শেষ কথাটি চারুর দিকে তাকিয়েই বলল অনুজ, এসব সিনেমার লেকচার তুমি তোমার কাছেই রাখো, আমাকে এসব বলে তুমি বুঝাতে এসো না। আমি আজই আমার মেয়েকে নিয়ে যাব এই বাড়ি থেকে। ওর বাবা দেশের বাহিরে, তিনি ফিরলে আইনিভাবে তোমাদের বিচ্ছেদ করার ব্যবস্থাও আমি নিজ হাতেই করব। বলে চারুর মা চারুর হাত ধরে চলে যেতে চাইলে অনুজ চারুকে উদ্দেশ্য করে বলে, লতা, আমি রাতে যে কথা বলেছি, তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, আমি সত্যি সত্যি সেই কাজগুলোই করব। রিমেম্বার করে দিচ্ছি তোমাকে লতা। বলেই অনুজ তরুর হাত ধরে টেনে নিয়ে গেল অনুরেখার লোমে। বাহিরে প্রবল বেগে ঝড় বইছে। বাতাসের দমকা হাওয়া চারপাশের বাসাগুলোতে দরজা জানালা ঠুসঠাস বাড়ির আওয়াজ শোনা যাচ্ছে অনবরত। সারুর তাতে কোনো হেলদোল নেই। সে আনমনের দৃষ্টিতে দক্ষিণে জানালার ধারে দাঁড়িয়ে বাহিরে বয়ে যাওয়া ঝড় দেখে যাচ্ছে। সে ভাবছে, বাহিরে বয়ে যাওয়া ঝড় তো সবাই দেখছে, কিন্তু তার ভিতরে যে ঝড় বয়ে নিয়ে বেড়াচ্ছে তা তো সে কাউকে দেখাতে পারছে না, নাকি কখনো পারবে। আজ তার মা তার উপর বড্ড রেগে গেছে, তা জানে চারু, কিন্তু সে তার সিদ্ধান্তে অটল। সে শেষ অবধি দেখতে চায়। তার মন তার মস্তিষ্কের মাঝে একটা দোটানা কাজ করছে। তার মন বলছে অনুজকে ছেড়ে চলে যেতে, কিন্তু মস্তিষ্ক বলছে ছেড়ে গেলি তো হেরে গেলি। সে তার মস্তিষ্কের কথাই শুনেছে, তাই নিজের মাকে ফিরিয়ে দিয়েছে। আজ সে মাকে নিয়ে এখন আর তার চিন্তা হচ্ছে ভীষণ। মা আবার তার চিন্তা না আবার অসুস্থ হয়ে যায়। এসব নিয়ে সে যখন বিভোর, তখন পিছন থেকে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। চারুর বুঝতে বাকি রইল না তাকে জড়িয়ে ধরা ব্যক্তিটিকে। এই স্পর্শ তার ভীষণ পরিচিত, তার রন্ধে মিশে আছে। তার এখন ভীষণ মনে করে এই দুনিয়ায় যা ঘটেছে তার সবটা মিথ্যে হোক, এই মুহূর্তটুকু আটকে থাকুক চিরকাল। এই মানুষটাকে সারা যে সে কতটা অসম্পূর্ণ তা সে হাড়ে হাড়ে টের পেয়েছে এতটুকু সময়ে। সে চায় এই দুদিনে সবটা মিথ্যে হয়ে যাক, তাহলে সে আর কোনোদিনও অনুজের কাছে এমন আবদার করবে না। অনুজের স্পর্শগুলো ধীরে ধীরে খুবই গভীর হচ্ছে। নিজেকে অনুজের হাতে যেন ছেড়ে দিচ্ছে চারু। অন্য সময় হলে হয়তো সে এটা কখনো করতো না, কিন্তু আজ তার মন তাকে অনুজকে বাধা দিতে সায় দিচ্ছে না। তার মন কেবলই বলছে অনুজকে নিষেধ করলে সে যদি তাকে একেবারেই হারিয়ে ফেলে, তবে সে কি করে বাঁচবে। তাই সে আজ অনুজের মাঝে নিজেকে মিশিয়ে দিতে চায়। কিন্তু চারু এটা ভুলে গেছে, সুখ ক্ষণিকের জন্যই কেবল আসে, কিন্তু দুঃখ সে তো দীর্ঘ সময়ের সঙ্গী। তুমি কি এভাবেই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিবে? এটা ঠিক করে নিয়েছো বৌমা? শাশুড়ির এমন কথায় চারু বিস্ময় নিয়ে তাকে বলে, মা, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনার ছেলের জীবন নষ্ট করতে চাইব? চাও না তাহলে বলছ?
জি মা, আমি কখনোই আপনার ছেলের খারাপ চাইনি, আর আল্লাহ না করো কখনো যেন না চাইতে হয় সেই দোয়াই প্রতিনিয়ত করি আমি। তাহলে আমার ছেলেটাকে মুক্তি দিয়ে ওকে একটা শান্তিময় জীবন দাও। একজন মা হয়ে আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বৌমা। শাশুড়ির করুণ সুরে এমন কঠিন একটা চাওয়া শুনে চারুলতা থমকে গেল। কি বলবে কি করবে তার কিছুই সে বুঝতে পারছে না। চুপচাপ ঠায় দাঁড়িয়ে রইল সে। রহিমা বেগম সারুর কাছে গিয়ে তার হাত দুটো ধরে আবার বলল, দেখো বৌমা, ইসলামে তো 4 বিয়ে নিয়ে জায়েজ আছে। আমার ছেলে তোমার কোনো অভাব রাখবে না, আমি কথা দিচ্ছি। তুমি শুধু ওকে একবার রাজি করে দ্বিতীয় বিয়ে করতে। আগেরকার দিনে তো এমন হরহামেশাই হতো। তুমি কি চাও না আমার ছেলেটা বাবা ডাক শুনো? ওর বিয়ে হলে সে ঘরে সন্তান হলে তুমিও তো তার মা হবে। তুমি দয়া করে ওকে বোঝাও। একমাত্র তুমি বললেই ও বিয়েতে রাজি হবে। শ্রাবণের ঠান্ডা আবহাওয়া তো দরদর করে গামছে চারু। তার শাশুড়ির চাওয়াটা তো ভুল নয়, কিন্তু কোনো মেয়ে কি নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে পারে? তার সতীনের সন্তান কি তার নিজের সন্তান হয়? কিন্তু শাশুড়ির অনুরোধটাকেও তো সে ফেলে দিতে পারবে না। মানুষটা তো খারাপ নয়, পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করেছে। কোনো মাই তার সন্তানের অসুখী জীবনটা সহ্য করতে পারে না। তার শাশুড়িও তার ব্যতিক্রম নয়। রাত 11টা, বৃষ্টিতে ভিজে জুবুতুবু হয়ে ঘরে ফিরেছে অনুজ। শ্রাবণ মাসের এই এক সমস্যা, হুটহাট করে আকাশ কালো হয়ে বর্ষণ শুরু হয়। সকালে অফিসে যাওয়ার আগে সারু বারবার করে তাকে ছাতা নিয়ে যেতে বলেছে, কিন্তু তাড়াহুড়োতে সে আজ ছাতা না নিয়েই যেতে চলে গেছে। আজ সারু যে তাকে কি পরিমাণ বকাবকি করবে তা ভেবে অনুজ আতঙ্কে আছে। মেয়েটা তাকে বড্ড ভালোবাসে। তার একটু অসুবিধা তার সহ্য হয় না। সারাক্ষণ তার সব কিছুর খেয়াল রাখে। অনুজ তার লতাকে অনেক ভালোবাসে, তাই তো পৃথিবীর সব কিছুর বিনিময়েও সে শুধু তার লতাকেই চায়। বাসায় ঢুকে সে সোজা নিজের রুমে গিয়ে শুকনো কাপড় নিয়ে আগে শাওয়ার নিতে ঢুকলো। শাওয়ার শেষ করে সে রুমে এসে ব্যাগ হাতে দুটো কদম ফুল বের করলো। অফিস থেকে আসার পথে ট্রাফিক সিগন্যালের সময় একটা পার্কের গাছে কদমগুলো দেখেছিল সে। আর লতা যে ফুল খুব পছন্দ করে তা তার অজানা নয়। সে প্রতিদিনই অফিস থেকে ফেরার পথে কোনো না কোনো ফুল তার লতার জন্য কিনে আনে, কিন্তু কদম ফুল সচরাচর কিনতে পাওয়া যায় না, তাই তার লতাকেও কদম ফুল দেওয়া হয় না। আজ যখন কদম ফুলগুলো সে দেখলো, তখনই সেগুলো নিজ হাতে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছে। চারিদিকে ভারী বর্ষণের জন্য তাকে ফুল পাড়তে কেউ দেখেনি হয়তো, দেখলে সোর অপবাদ দিয়ে মার খেতে হতো হয়তো। সে যাই হোক, একটু ঝুঁকি নিয়ে সে যে শেষ পর্যন্ত তার লতার জন্য কদম ফুলগুলো অবশেষে আনতে পেরেছে, এটাই অনেক। কিন্তু লতা গেল কোথায়? সে যে বৃষ্টিতে ভিজে জুবুথুবু হয়ে বাসায় ঢুকলো, অথচ এখন পর্যন্ত তাকে কেউ বকাবকি শুরু করলো না। এটা কেমন যেন লাগলো। কদম ফুল হাত ব্রু কুচকে সে কিছু ভাবলো। তারপর হাতের ফুলগুলো নিয়ে এসে ছাদের দিকে গেল। সারাদিন আজ অনেক ভেবেছে চারু, তার শাশুড়ির বলা কথাগুলো। তারপর তার মনে হলো অনুজের সক্ষমতা থাকতেও সে কেন নিজের অরুজাত সন্তানের মুখে বাবা ডাক শোনা থেকে বঞ্চিত হবে। যেহেতু আল্লাহ তার মাঝে এই অক্ষমতা দিয়েছেন, তাহলে নিশ্চয় তার পিছনে কোনো কারণ আছে। তাই আজ সারুলতা একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। সে অনুজকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাবে। এটা তার হাজার কষ্টে হলেও সে এটা করবে। একজন মায়ের অনুরোধ সে রাখবে। আমি জানতাম আমার লাজুকলতাটা বিউটি এসে বর্ষার মেঘাচ্ছন্ন আকাশ বিলাস করছে। পিছন থেকে চারুকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ রেখে তার কানে ফিসফিস করে বলল অনুজ। অনুজের কথায় চারু যেন কোনো প্রতি উত্তর করল না। তাতে করে চারুকে আরো গভীরভাবে স্পর্শ করে তার গাড়ে একটা চুম্বন এঁকে দিল অনুজ। আমার বউয়ের কি মনটা আজ খুব বেশি খারাপ? চারু তবুও চুপ। কি হলো বউ, কথা কয় না কেন? সে কি তবে মান করেছে তার আজ বরের সাথে? ঠোঁট উল্টে বলল অনুজ। তারপর পিছন থেকে তার আনা কদম দুটো ফুল চারুর সামনে ধরে বলল, এখনো কথা বলবে না আমার লতা আমার সাথে? চোখ দুটো আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল চারুর। মানুষটা এত কিছুর পরেও তাকে এতটা ভালোবাসে, সেই মানুষটাকে সে কি করে দ্বিতীয় বিয়ে করার কথা বলবে? তবুও পরিস্থিতি আর চারুর অনুকূলে, তাই নিজেকে স্বাভাবিক করে দীর্ঘ একটা শ্বাস নিয়ে চারু অনুজের দিকে ঘুরে তাকালো। যাক, বউয়ের তাহলে উপহারটা পছন্দ হয়েছে, মুচকি হেসে বলে অনুজ। আপনাদের সব কিছুই আমার পছন্দ হয় অনুজ। জানি তো, আমি তো চিনি আমার এই পাগলি বউটাকে। তো বউ, তুমি কি খেয়েছো নাকি এখনো না খেয়ে আমার অপেক্ষা করেছিলে? বউ কুচকে প্রশ্ন করে অনুজ। চারু চুপ করে দাঁড়িয়ে আছে, তাতে অনুজ যা বোঝার বুঝে গেছে।
চারুর হয়তো মন খারাপ, তাই না খেয়ে ছাদে এসে দাঁড়িয়ে আছে। হয়তো আজও বাসায় কোনো ঝামেলা হয়েছে। চারুর বাহু ধরে নিজেকে কিছুটা কাছে নিয়ে তার দুগালে নিজের হাত দিয়ে তার দিকে ঘুরালো অনুজ। তারপর বলল, লতা, আমার চোখের দিকে তাকাও, কি হয়েছে তোমার? বাসায় কি আজও? চারু তাকালো অনুজের দিকে স্থির দৃষ্টিতে। বলল, আপনি কি আমাকে ভালোবাসেন অনুজ? তোমার এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে লাজুকলতা? কতটা ভালোবাসেন আমাকে? ভালোবাসার পরিমাপক কোনো যন্ত্র আজ অবধি আবিষ্কার হয়নি লতা। যদি হতো তাহলে আমি আমার ভালোবাসাটা পরিমাপ করে তোমায় দেখিয়ে দিতাম কতটা ভালোবাসি তোমায়। আমি যদি আপনার কাছে কিছু চাই তবে কি তা দিবেন আমাকে? আমার সাধ্যের মধ্যে তাহলে অবশ্যই দিব। একবার বলেই দেখো না তুমি। তাহলে কথা দিন, আমি যা চাইবো তাই দিবেন আমাকে। কি হয়েছে বলো তো তোমার? আজ হঠাৎ আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ তুমি? সন্দিহান গলায় বলল অনুজ। কোনো প্রশ্ন না, আমি যা বলছি তার উত্তর দিন। আচ্ছা বলো, কি চাও তুমি? কথা দিলাম আমার সাধ্যের মধ্যে হলে আমি তোমাকে তাই দিব। কিছুটা সময় নিয়ে চারুর নিজের মনের কথাগুলো গুছিয়ে নিয়ে সে অনুজের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দ্বিতীয় বিয়ে করুন অনুজ। আমি চাই আপনি আপনার উডুরজার সন্তানের মুখে বাবা ডাক শুনুন। এটা আপনার সাধ্যের মধ্যেই আছে অনুজ। দয়া করে আমাকে আর দোষের ভাগিদার করবেন না আপনি। আমি বড্ড ক্লান্ত দায় নিতে নিতে। একদমে সবগুলো কথা বলে চোখ নামিয়ে নিচের দিকে তাকালো চারু। সে অনুজের প্রত্যুত্তরের অপেক্ষা করছে, কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও অনুজের কোনো সাড়া শব্দ না পেয়ে সে আবার তাকালো অনুজের দিকে। সে দেখলো অনুজ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনুজের দিকে তাকিয়ে তার মনের কথা বোঝার চেষ্টা করলো চারু, কিন্তু অনুজের শান্ত স্থির চোখের ভাষা কিছুই বুঝলো না চারু। কিছুক্ষণ পরে অনুজ নিজেই বলল, অনেক রাত হয়েছে, নিচে চলো, ঘুমাতে হবে, কাল আমার অফিস আছে। বলে নিজেই চারুর হাত ধরে নিচে নিয়ে গেল সে। চারু অনুজের কোনো অভিব্যক্তি বুঝতে পারল না। অনুজের এত শান্ত ভাব যেন সহ্য হচ্ছিল না চারুর, কিন্তু পাল্টা কিছু বলার সাহসও সে পাচ্ছিল না, কারণ সে অনুজের এত নির্লিপ্ততার মাঝে খুঁজে পাচ্ছিল না। গত রাতের গোটা যাওয়া কথাগুলো ভাবছিল এতক্ষণ চারুলতা। যে মানুষটাও গত রাতেও তার জন্য এত গভীর ভালোবাসা প্রকাশ করেছে, সে মানুষটা যে রাতারাতি এতটাই বদলে যাবে তা যেন চারুর মন মানতে চাইছে না। আসলে কাউকে ভালোবাসলে তাকে এত সহজে অবিশ্বাস করা যায় না। আমরা যতই ভালোবাসার মানুষটির কাছে প্রতারিত হই না কেন, সেই আমরাই আবার নিজের মনকে সান্ত্বনা দেই যে হয়তো মানুষটা কোনো পরিস্থিতির চাপে পড়েই এমনটা করেছে। আসলে ভালোবাসা এমনটাই হয়, যেখানে ভালোবাসা থাকে সেখানে অবিশ্বাস শব্দটা আসে না। যাও বা ঠুমকো সন্দেহ, যা সময়ের বিবর্তনে আবার হারিয়েও যায়। তাই তো চারু তার অনুজকে ছেড়ে একেবারে চলেও যেতে পারছে না, আবার সবটা মানতেও তার বড্ড কষ্ট হচ্ছে। তবুও তার মনের কোণে একটা আশ্বাস আসে যে অনু এতটা বদলে যেতে পারে না। কিন্তু বারবার অনুজ তার ভাবনাকে ভুল প্রমাণিত করে, যেমন একটু আগেই তাকে কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই তরুর ফোন পেয়ে মানুষটা এক মুহূর্তে তাকে ছেড়ে তরুর কাছে চলে গেল। তাহলে কি দিন শেষে ভালোবাসার রং বদলায়? তার ভালোবাসার মানুষটাও কি তবে ধীরে ধীরে বদলে যাচ্ছে? সেও কি তবে তার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে চাচ্ছে নিজের করা বোকামির জন্য? চারুর বুকটা ভারী হয়ে আসছে। এসব ভাবলে কি যেন এসব কিছুই যেন তার বড় দুয়াশা, যার রহস্য সমাধান করতে গেলে আবারও সবটা এলোমেলো হয়ে যাবে। ভোরের আলো ফুটতেই জায়নামাজ থেকে উঠে রুমের বাইরে গেল চারু। উদ্দেশ্য রান্না করে যাওয়া। এক কাপ কড়া লিকের চা এখন তার বড্ড দরকার। টানা দুদিন পর্যাপ্ত পরিমাণে না ঘুমানোর সাথে মানসিক দুশ্চিন্তা সব মিলিয়ে মাথাটা হ্যাং হয়ে আছে তার। রান্নাঘরের কাছে যেতেই হাঁড়ি পাতিলে টুংটাং আওয়াজ কানে এলো চারুর। এত ভোরে রান্নাঘরে কে ঢুকতে পারে তা নিয়ে চিন্তা করতে লাগলো সে। না, এত ভোরে মা তো কখনো রান্নাঘরে ঢুকেন না, আর বাবা আর অনুজ তো এ সময় রান্নাঘরে আসবে না। তারা হয়তো মসজিদ থেকে এসে এখন বেঘরে ঘুমাচ্ছে। পরক্ষণেই তার মনে হলো হয়তো তরু কোনো কারণে রান্নাঘরে এসেছে। এটাই সুযোগ ভাবলো চারু। এখন অনুজ এবং বাসার সবাই ঘুমিয়ে আছে। এই সুযোগে সে তরুর পেট থেকে আসল রহস্যটা হয়তো বের করতে পারবে।
খুশি মনে সে রান্নাঘরের দিকে ঢুকতেই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এত বড় রান্নাঘরে সে অনুজকে দেখবে তা স্বপ্নেও ভাবেনি, কিন্তু সেটা বাস্তবে ঘটছে। অনুজ চুলার উপর থেকে একটা পাতিল নামিয়ে তা থেকে এক গ্লাস দুধ ঢাললো। তারপর যখন দুধ নিয়ে বের হতে যাবে তখনই চারু জিজ্ঞাসা করলো, আজ হঠাৎ এত সকালে দুধ খেতে মন চাইলো আপনার অনুজ? আমাকে ডাকলে আমি দুধ গরম করে দিতাম। আমি ভেবেছি তুমি হয়তো ঘুমাচ্ছ, তাই আর ডাকিনি। তবে দুধটা আমার জন্য নয়, তরুর জন্য। এত বুড়ো হঠাৎ তরু দুধ কেন খেতে চাইলো? অবাক হয়ে প্রশ্ন করলো চারু। ওর পুরো শরীর ব্যথা হয়ে আছে, তাছাড়া রাতে তেমন কিছুই খায়নি, তাই ভাবলাম একটু গরম দুধ খাওয়ালে হয়তো সে আরাম পাবে। দ্রুত বলেই অনুজ চারুর পাশ কাটিয়ে চলে গেল রান্নাঘর থেকে। অনুজের কথা শুনে চারুরও তরুর জন্য চিন্তা হতে লাগলো, তাই অনুজের পিছু পিছু সেও অনুরেখার গলের দিকে এগিয়ে গেল। গরম গরম দুধটুকু খেয়ে নাও তরু, দেখবে শরীরে আরাম পাবে, সাথে ওষুধটাও খেয়ে নাও, তাহলে হালকা যে জ্বর আছে সেটা আর বাড়বে না। ব্যাস এতটুকু দেখে সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না চারু। যেটুকু বিশ্বাস বা ভরসা অনুজের জন্য তার মনে ছিল সেটুকুও যেন এখন কর্পূরের মতো উবে গেল। সদ্য গোসল করা বীজে চুলে আদর্শ হওয়া তরুকে দেখে চারুরও মনে পড়ে গেল 3 বছর আগের এমনই একটি ভোরের কথা, যে ভোরে সে ছিল এ বাড়ির নতুন বউ। বাসর রাতের পরদিন যখন তার পুরো শরীর ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল, ঠিক এমন করেই অনুজ তার জন্য দুধ আর ওষুধ এনেছিল, নিজাতে খাইয়েও দিয়েছিল। আজ সে একই ঘটনাগুলো তারই চোখের সামনে তারই ছোট বোনের সাথে ঘটছে অনুজ। হঠাৎ করে যেন তার পায়ের নিচ থেকে মাটিটা সরে গেল। তার মনে হলো পুরুষ বুঝি এমনই হয়, তাদের কাছে বুঝি মানসিক চাহিদার চেয়ে দৈহিক চাহিদাটাই বেশি প্রিয় হয়। তা না হলে গত রাতে তার সাথে অসম্পূর্ণ মুহূর্তের সমাপ্তিটা অনুজ কখনোই তরুর সাথে কাটাতে পারত না। না, অনুজ হয়তো ধর্মীয় দৃষ্টিতে কোনো পাপ করেনি, সে যা করেছে তার বিবাহিত স্ত্রীর সাথেই করেছে, কিন্তু সে যে একটা মানুষের মনকে দুমড়ে মুচড়ে গুড়িয়ে দিয়েছে, আজকে তা অন্যায় নয়? কথায় আছে মন ভাঙা আর মসজিদ ভাঙা নাকি একই সমতুল্য। তাহলে অনুজ তো সে অপরাধটাই করেছে। বিয়ে যদি করারই হতো, দ্বিতীয় স্ত্রীর সাথে যদি সহবাস করারই হতো, তাহলে সে কেন বারবার চারুর মনে তার জন্য নতুন করে ভালোবাসার কুড়ি ফুটিয়েছে? আবার সে কুড়িটাকে নিজ হাতে নষ্ট করে দিল এলহমায়। কাল অবধিও চারুর মনে হয়েছিল সে বুঝি ভুল, অনুজি হয়তো তাকে ভালোবাসে, কিন্তু না, সে ভুল করেছে। মনে হচ্ছে তার চিন্তা ভাবনাগুলো সব ভুল, সব মিথ্যা ছিল। অনুজ তার ভরসা, তার বিশ্বাস সবকিছু একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে আজ। না, আর এক মুহূর্ত সে থাকবে না এ বাড়িতে। সে ভেবেছিল তার সামনে যা ঘটেছে তা হয়তো সবটাই লোক দেখানো, বানোয়াট। হয়তো অনুজ তাকে শিক্ষা দিতেই এমনটা করেছে, কিন্তু তার ভাবনাগুলো সব ভুল ছিল। পরিশেষে পুরুষগুলোই এক, এরা নতুন শরীর ফেলে আর কিচ্ছু চায় না। এরা ভালোবাসার মনটাই বুঝে না, এরা কেবল দৈহিক চাহিদাটাকেই বুঝে। এত কিছুর পরেও সে কেবল অনুজের ভালোবাসার জন্যই এতটা বেহায়ার মতো এই বাড়ি ছেড়ে যায়নি। তবে এখন তার মনে হচ্ছে সে ভুল করেছে, তার হয়তো চলে যাওয়াটাই উচিত ছিল। আজ নিজের চোখে যা দেখেছে, যা শুনেছে, তারপরে এ বাড়িতে আর থাকা হয়তো উচিত নয়। কারণ তার প্রতি হয়তো অনুজের ভালোবাসাটা আজকাল ফিকে হয়ে গেছে, যা ধীরে ধীরে বড্ড ফিকে হয়ে যাবে। আর সেটা চারুর পক্ষে সহ্য করা মোটেও সম্ভব হবে না। যেখানে আর ভালোবাসাটা নেই সেখানে তার থাকাটাও অনুচিত। তরু, এখন কেমন লাগছে তোমার? আগে চেয়ে অনেকটা ভালো, মুচকি হেসে অনুজের কথার জবাব দিল তরু। যদি খুব বেশি কষ্ট হয় বা খারাপ লাগে তাহলে আমাকে বলো, প্রয়োজনে ডাক্তারের কাছেও নিয়ে যাব, তুমি কোনো দ্বিধা করবে না। আচ্ছা, একটা প্রশ্ন করব? আরে একটা কেন, হাজারটা প্রশ্ন করো। মুচকি হেসে তরুকে অভয় দিল। আমরা যা করছি এতে কিন্তু আপুমনির কষ্ট হচ্ছে। আপনি কি আপুমনির অবস্থা দেখেছেন? সে যদি সহ্য করতে না পেরে কোথাও চলে যায় বা কোনো ভুল করে? তরুর কথা সমাপ্তি ঘটাতে দিল না অনুজ, তার আগেই তাকে থামিয়ে দিল। এরপর শান্ত গলায় বলল, তুমি শুধু নিজেকে নিয়ে ভাবো, বাকিটা আমি সামলে নিব। তুমি এখন আমার দায়িত্বে, আর আমার কাছে ভালোবাসার আগে সেই মানুষটার দিয়ে যাওয়া দায়িত্বটা অনেক বড়। সো তুমি নিশ্চিন্তে থাকো, বুঝলে? আচ্ছা, আমি এখন গেলাম, শাওয়ার নেব। সারা রাত যা গেল, গোসল করাটা এখন আমার জন্য ফরজ কাজ।
আচ্ছা। অনুজ নিজের রুমে গিয়ে কাভার থেকে জামা কাপড় নিতে গিয়ে দেখলো চারু বারান্দায় দাঁড়িয়ে আছে। চারুর কাছে গিয়ে তাকে ধরতেছেও কিছু একটা ভেবে আবার ওয়াশরুমের দিকে চলে গেল। শরীরের যা অবস্থা, এই অবস্থায় সে তার লতাকে ছুতে পারবে না। তার চেয়ে বরং গোসল করে তারপর সে লতার কাছে যাবে। অনুজ ওয়াশরুমের দরজা লাগাতেই চারুর চোখ থেকে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। আজ তার অনুজের তার লতার কাছে আসতেও ভাবতে হচ্ছে, সংকোচ বোধ করছে সে। সত্যি সময়ের সাথে ভালোবাসার রঙও বদলায়। গোসল সেরে পুরপুরে মনে ওয়াশরুম থেকে বের হলো অনুজ। মানুষ যতই ক্লান্ত থাকুক না কেন, সে যদি লম্বা একটা শাওয়ার নেয় তাহলে তার সকল ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। তোয়ালে দিয়ে ভিজা চুল মুছতে মুছতে লতাকে ডাকলো অনুজ। লাজুক লতা, বউ, আমার তাড়াতাড়ি এক কাপ কড়া লিকারের চা বানিয়ে দাও তো। সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি, তোমার হাতে চাটা খেয়ে একটা লম্বা ঘুম দিব ভাবছি। সারুর কোনো সারা শব্দ না পেয়ে বারান্দায় উকি দিল অনুজ। দেখলো সারু রুমে নেই, তাই হয়তো ভাবলো তার ডাকে সাড়া দেয়নি। এমনটা ভেবে চুল আশ্রাতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো অনুজ। চিরুনি হাতে নিয়ে তার চুলে চালাতেই যাবে, তখনই তার নজর যায় ড্রেসিং টেবিলের গ্লাসের উপর। সেখানে একটা কাগজ আঠা দিয়ে আটকানো। কাগজ আটকানো দেখে ব্রু কুঁচকে গেল অনুজের। তাদের ড্রেসিং টেবিলের আয়নায় কে লাগালো এমন কাগজ? লতা। কিন্তু লতা এমনটা কেন করবে? এসব ভাবতে ভাবতে সিরকুটটা হাতে নিয়ে খুলল অনুজ। কাগজ খুলতে তার ভিতরের গোটা গোটা কলমের কালিতে লেখা দেখে অনুজের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। সে কি সত্যি সত্যি এটা দেখছে নাকি চোখের ভ্রম, তা বুঝতে না পেরে আবারও একবার সিরকুটটা পড়ে দেখলো সে। যেখানে ভালোবাসা ফিকে হয়ে গেছে সেখানে আমার প্রয়োজনও ফুরিয়ে গেছে। মুক্তি দিলাম আপনাকে, সুখে থাকুন, তরুকে ভালো রাখবেন এই কামনাই করি। এই কয়েকটি লাইন পড়ে এই শ্রাবণ মাসের শীতলতায় অনুজ দরদর করে কাঁপছে। সিরকুট হাতে সে ড্রেসিং টেবিলের সামনে নিচে বসে পড়ল। তার লতা তাকে মুক্তি দিয়েছে, মানে সে তাকে ছেড়ে চলে গেছে, এই যেন বিশ্বাসই হচ্ছে না অনুজের। মুহূর্তে সে বসা থেকে উঠে হন্য হয়ে পুরো বাসায় চারুকে খুঁজতে লাগলো। এমনকি ছাদও বাকি রাখেনি। না, চারু নেই। পুরো বাড়ির কোথাও সে চারুকে খুঁজে পায়নি। এটুকু সময়ে যেন পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসছে তার কাছে। নিজেদের রুমে গিয়ে চারু চারু বলে আর্তনাদ শুরু করলো। তার করুণ আর্তনাদ শুনে মহসিন হাসান সহ রহিমা বেগম এমনকি তরুলতাও ছুটে এলো। মহসিন হাসান কিছুক্ষণ আগে ফজরের নামাজ পড়ে বাসায় ঢুকেছেন, আর রহিমা বেগম নিত্যদিনকার মতনই জায়নামাজের বিছানা থেকে উঠে আসেন। তরু সবার পরে আসে, কারণ সে কিছুক্ষণ আগেই ওষুধ খেয়ে একটু শুয়েছিল। চোখ লেগে আসতেই অনুজের এমন আত্মচিৎকার শুনে ঘুম চলে যায়। সবাই এসে দেখে অনুজ খাটের কোন ঘেঁষের নিচে বসে চিৎকার করে লতা লতা বলে ডাকছে। মহসিন হাসান ছেলের পাশে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করতেই অনুজ তার হাতের চারুর লেখা যাওয়া চিরকুটটা দিয়ে দিল। তিনি সেটা দুবার পড়লেন, তারপর তরুলতার দিকে তাকিয়ে বললেন, আজ তোমাদের বেহায়াপনার জন্য আমার ঘরের লক্ষ্মী আমার বাড়ি ছাড়া হয়ে গেল। কি বলছো কি এসব? কি হয়েছে? আর চিরকুটে বা কি লেখা আছে যার জন্য তুমি আমার ছেলেকে কথা শোনাচ্ছ? আর বৌমাই বা কোথায়? এ বাড়িতেও থাকার কোনো পরিস্থিতি তোমরা কি রেখেছ যে ওইখানে থাকবে? এরপর অনুজের দিকে তাকিয়ে আবার বলেন, এখন আর কেঁদে কি হবে? যা করার তা তো করেই নিয়েছ। বলেই তিনি চিরকুটটা অনুজের দিকে ছুড়ে দিয়ে গেলেন। রহিমা বেগমও স্বামীর পিছু পিছু চলে গেলেন সবটা জানতে। এতক্ষণ তরুলতা স্থির হয়ে দাঁড়িয়েছিল। অনুজের বাবা মা চলে যেতে সে অনুজের পাশে গিয়ে বসলো। আমি এমন কিছুরই আশঙ্কা করছিলাম, আর তাই হলো। আমার জন্যই সব কিছু হলো। আপনি দয়া করে আপুমনিকে খুঁজে নিয়ে আসুন। আমি তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চাইব। প্রয়োজনে এই বাড়ি ছেড়েও চলে যাব, তবু আমার আপুমনিকে খুঁজে আনুন আপনি। শেষের কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল তরু। অনুজের এখন সেদিকে কোনো খেয়াল নেই। সে এখন চারু চলে যাওয়া নিয়েই বিধ্বস্ত হয়ে পড়ে আছে। মাথায় ব্যান্ডেজ নিয়ে সামনে বসে থাকা দুটো মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে চারুলতা। অপরদিকে বসে থাকা মানুষ দুটোর তাকে নিয়ে হাজারো কৌতূহল, হাজারো প্রশ্ন। কিন্তু চারুর নিশ্চুপ চাহনিতে তারা কি বলবে, কোথায় থেকে শুরু করবে বুঝতেই পারছে না। তুই কেন ভাইয়াকে খবর দিচ্ছিস না? আর ওইভাবে অন্যমনস্ক হয়ে মাঝ রাস্তায় উদ্ভটের মতো কেনই বা হাঁটছিলি?
কি হয়েছে চারু? আমাকেও বলবি না? আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, আমাকে অন্তত সবটা বল, না হলে আমি তোকে কোনো সমাধান দিব কি করে বলতো? নিজের কি হাল করেছিস দেখছিস আয়নায় একবারও? আর ভাইয়া বা কেমন, তোর এত অযত্ন করছে? যত্ন নেওয়ার নতুন মানুষ পেয়েছে যে এখন সে। সামনে বসে থাকা মেয়েটি একের পর এক বিরতিহীন প্রশ্নের মাঝে চারু বলে উঠল কথাটি। মানে কি বলছিস কি তুই? নতুন মানুষ বলতে তুই কি বুঝাচ্ছিস? তুই সেটা বুঝেছিস, আমি সেটা বুঝাতে চেয়েছি। না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে চারু। ভাইয়া তোকে অনেক ভালোবাসে। আমার জানা মতে তার জীবনে তুই প্রথম এবং তুই শেষ নারী যাকে সে ভালোবাসে। প্রথম নারী হয়তো ঠিক, কিন্তু শেষ নারী হয়তো হতে পারলাম না। কি হয়েছে সবটা আমাকে খুলে বল চারু। আমি প্রথম থেকে সবটা শুনতে চাই। সামনে বসে থাকা মেয়েটির কথায় চারু প্রথম থেকে সবটা বলল। কারণ চারু এই মেয়েটিকে কখনোই কিছু লুকায়নি, আর যদি আর ব্যতিক্রম করেনি। সবটা শোনার পর মেয়েটি বলল, আচ্ছা সবটাই বুঝলাম, কিন্তু ভাইয়া বা তরু কেউ কি একবারও নিজের মুখে বলেছে যে তারা বিয়ে করেছে? বা কি এমন হয়েছিল সেদিন যাতে তোরা ভেবে নিলি ভাইয়া সত্যি সত্যি বিয়ে করলো? মেয়েটির কথায় চারু কিছুটা চমকালো, আবার কিছুটা থমকে গেল। তারপর সেদিনের অনুজ তরুর কথাগুলো মনে করতে লাগলো। তারপর মাথা নেড়ে বলল, না, অনুজ বলেনি ও তরুকে বিয়ে করেছে। তাহলে তোরা বুঝলি কি করে ভাইয়া বিয়ে করেছে, তাও আবার তরুকে? ভাইয়া কি সেদিন কি বলেছিল? আম্মা, তরু আজ থেকে বাসায় থাকবে, আজ থেকেও সমস্ত দায়িত্ব আমার। চারু যে মর্যাদায় এ বাড়িতে থাকে, ঠিক সেই মর্যাদায় তরুও আজ থেকে এ বাড়িতে থাকবে। মেয়েটির কথায় চারু হুবহু অনুজের বলা কথাগুলো তাকে বলল। কিন্তু এতে বিয়ে করেছে তা তো বলেনি সে। তোরা নিজেরাই বুঝে নিলি সবটা। আম্মা বলেছিল চারু এ বাড়ির বউ। তরু চারুর বোনের মর্যাদা ছাড়া এ বাড়িতে ওরই মতন মর্যাদা থাকবে মানে? তুমি কি তবে তরুকে বিয়ে করেছ? আমার কথার মানে যদি এটা বুঝো, তাহলে তোমরা সেটাই সত্যি মা। তরুর কোনো অমর্যাদা বা অসম্মান যেন না হয় সেটা খেয়াল রেখো। বাবা বার কয়েক জিজ্ঞাসা করেছিল সে সত্যি তরুকে বিয়ে করেছে কিনা, সে বারবার চুপ থেকেছে। আর নীরবতাকে সম্মতির লক্ষণ বলা যায় সেটা তো জানিস। সব ক্ষেত্রেই নীরবতার সম্মতি হয় না চারু। আচ্ছা বিয়ে করেনি সেটা না হয় মানলাম, কিন্তু তরুর সাথে একসাথে রাত কাটানো, সেটাকে তুই কি বলবি? তুই কি ভাইয়াকে দেখেছিস তরুর সাথে এক ঘরে রাতে থাকতে? দেখিনি, কিন্তু বলেই কিছুটা চুপ হয়ে যায় চারু। মেয়েটি আবার বলে, কিন্তু কি চারু, পুরোটা বল আমাকে। চারু পাশে বসা পুরুষটির দিকে তাকিয়ে মাথা নত করে রইল। এতে করে মেয়েটি বুঝলো চারুর হয়তো সংকোচ হচ্ছে ছেলেটির সামনে কথাগুলো বলতে, তাই সে ছেলেটিকে ইশারা করতেই সে রুম থেকে বেরিয়ে চলে গেল। তারপর মেয়েটি চারুকে বলে, এবার বল। নির্ভীক চলে গেছে। তখন চারু গতকাল রাত থেকে আজ ভোরে ঘটে যাওয়া সবটা মেয়েটাকে খুলে বলল। এতে করে মেয়েটা কিছুটা সময় নীরব থেকে আর তারপর আবার বলে, তোর উচিত ছিল ভাইয়াকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা। তুই কি সেটা করেছিস? না, কিন্তু তোরকে জিজ্ঞাসা করতেই অনুজ আমার কথা এড়িয়ে গিয়েছে। মেয়েটি কিছুটা ভেবে বলল, ভাইয়ের সাথে তোর খোলামেলা কথা বলে সবটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। তা না করে শুধুমাত্র কিছু ঘটনা দেখেই তুই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারিস না চারু। চারু কিছুটা সময় চুপ থেকে আবার বলে উঠল, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দোস্ত। ঠিক বেঠিক সবটা এলোমেলো হয়ে যাচ্ছে আমার। আমার কিছুটা সময় লাগবে নিজেকে সামলাতে। মেয়েটা চারুর মনের অবস্থা বুঝে বলে, আচ্ছা তাহলে তুই সুস্থ হওয়া পর্যন্ত সময় নেই। আরও একবার পুরো বিষয়টা ভেবে দেখ, কথা বলে সবটা মিটিয়ে নেওয়া যায় কিনা। তারপর না হয় সিদ্ধান্ত নিস, আমি বাধা দিব না। মনে রাখিস, একটা সম্পর্ক গড়তে বা ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু সেটাকে সারা জীবন টিকিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বড় বিষয়। আশা করি তুই আমার কথাগুলো ঠান্ডা মাথায় একবার ভাববি। আমি গেলাম, তোর মেডিসিনের সময় হয়ে গেছে, তার আগে কিছু পেটে দেওয়া দরকার। আমি খাবার নিয়ে আসছি। মেয়েটি উঠে যেতে তার হাত ধরে টান দিল চারু। আমি যে তোর কাছে আছি এটা আপাতত কাউকে জানাস না। মুচকি হেসে মেয়েটি বলল, ভাইয়াকে আমি জানাবো না, তুই সময় নিয়ে সুস্থ হ, তারপর না হয় কথা হবে। মেয়েটি চলে গেল, আর চারুর মনে আবার জন্ম দিয়ে গেল এক গাদা নতুন প্রশ্নের জুড়ি। চারু আবার নতুন ভাবনায় বিভোর হয়ে গেল। তাহলে কি তার দেখায় বা শোনায় কোনো ভুল হয়েছে?
অনুজ কি তবে তাকে ঠকায়নি? কিন্তু অনুজ এমনটা কেন করেছে? কেনই বা তাকে খোলাসা করে কিছু বলছে না? কি উদ্দেশ্য তার? আর তোরই বা এতটা নির্বাক কেন? এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারুলতার মনে। সকালে যখন সে অনুজদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, তখন সে অনেকটা উম্মাদের মতোই রাস্তা দিয়ে হাঁটছিল। আর হাঁটবেই বা না কেন? যার গড়, মন, বিশ্বাস সবকিছু একসঙ্গে ভাঙে, সে কি সুস্থ স্বাভাবিক থাকতে পারে? সারুও পারেনি। আর যার ফলস্বরূপ একটি গাড়ির সাথে ধাক্কা লাগে তার। ভাগ্য ভালো, গাড়িতে থাকা লোকগুলো তার পরিচিত ছিল, তাই তো তারাই ওকে হসপিটালে নিয়ে আসে। সারুর শরীরে আঘাত লাগলেও তখন অল্প বিস্তর হুঁশ ছিল, তাই তো সে বারবার তার সে পরিচিত মুখদের অনুরোধ করেছে তার যেন কাউকে কথা না জানায়। চারুর আপত্তি ভরা অনুরোধ ফেলতে পারেনি তারা। হয়তো প্রাথমিক চিকিৎসা শেষে তারা তাকে তাদের বাসাতেই নিয়ে এসেছে। এরপর বাকিটা অপরিক্ত। আজ টানা 7 দিন লতার মুখটা দেখেনি অনুজ। পাগল প্রায় অবস্থা এখন তার। কোথাও খুঁজতে বাকি রাখেনি। সে পরিচিত থেকে শুরু করে হসপিটালের মর্গে পর্যন্ত সে খোঁজ করেছে চারুলতার, কিন্তু চারুকে কোথাও খুঁজে পায়নি। উদ্ভ্রান্তের মতো জীবন কাটাচ্ছে তার। মধ্যরাতে আজ বাসায় ফিরেছে সে। নিজেদের রুমটাতে ঢুকলে তার ভিতরটা হাহাকার করে ওঠে। হাজারো স্মৃতি ঘেরা রুমটায়, কিন্তু যাকে ঘিরে এত স্মৃতি সে মানুষটাই আজ নেই। কোথায় আছে চারু? কোথায় গেল লতা? তার উপর অভিমান করে? ও কেন? খারাপ কিছু হয়নি তো তার সাথে? তার কেবলই মনে হচ্ছে সে বুঝি তার লতাকে চিরকালের মতো হারিয়ে ফেলবে। যে দায়িত্বের জন্য নিজের ভালোবাসাকে সে বাজি রেখেছে, সে দায়িত্ব যেন এখন তার কাছে যন্ত্রণায় রূপ নিয়েছে। কিন্তু সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে যে সবকিছুর বিনিময়ে হলেও তার দায়িত্ব পালন করে যেতে হবে। আবার তার পাশে যে লতাকেও চায়, কিন্তু আজ ভালোবাসার মাঝে দায়িত্ব যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, খুব কি কষ্ট হতো চারুর আরেকটু অপেক্ষা করলে? সে কি তার অনুজের উপর একটু ভরসা করতে পারলো না? একটুখানি বিশ্বাস নিয়ে সে কি অপেক্ষা করতে পারলো না? খুব কি ক্ষতি হয়ে যেত তাতে? এতগুলো বছরে সে কি বোঝেনি তার প্রতি অনুজের ভালোবাসার গভীরতা? নাকি সে বোঝাতে ব্যর্থ হয়েছে? নিজের মনে মনে এমন অনেক কথা জপতে থাকে অনুজ, যার কোনো উত্তর মিলে না। পরিশেষে নিজেই নিজের প্রশ্নের একটা করে যৌক্তিক উত্তর দেয়, নিজের মতন করে। তারই ভুল হয়েছে লতাকে সবটা পরিষ্কার করে না বলা। আজ সেটা সে বুঝতে পারছে, কিন্তু কিছু করতে পারছে না। অনুজ তাড়াতাড়ি তোর রুমে যায়। মেয়েটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, শরীর জ্বরে পড়ে যাচ্ছে। ডাক্তারকে খবর দে। চৈত্র মাসের শেষ দিকে নাগাদ, অর্থাৎ বসন্ত তার বিদায় ঘোষণা করবার কিছুদিন আগে থেকেই যেন শোনা যেতে থাকে রুদ্র গ্রীষ্মের গম্ভীর পদধ্বনি। বসন্তের বাতাসে একটু একটু করে মিশতে থাকে কঠোরতার গন্ধ। বৈশাখের দুপুরে এর রূপ হয়ে ওঠে কঠিন, কঠোর ও রুদ্র। মধ্য গগনে বিরাজমান জ্বলন্ত সূর্য তার সম্পূর্ণ তেজ উজাড় করে ঢেলে দেয় পৃথিবীর বুকে। ফিসডালা রাস্তায় প্রখর রোদ মাথায় নিয়ে চারু হেঁটে চলছে দ্রুত গতিতে। উদ্দেশ্য ফাইনাল পরীক্ষার নোটস কালেক্ট করা। বাবা অসুস্থ থাকায় দীর্ঘদিন ভার্সিটিতে যেতে পারেনি সে। তবে তার অনুপস্থিতিতে সে অনুকে বারবার অনুরোধ করেছিল যেন একটা ক্লাসও মিস না দেয়। বেচারা অনু বেস্ট ফ্রেন্ডের আদেশে তাকে ছাড়াই এতিমের মতো অনেকগুলো ক্লাস একে অ্যাটেন্ড করেছে। আসলে সে আর চারু একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। চারুর সাথে তার আলাপ সেই কলেজ জীবন থেকেই। এরপর তাদের বন্ধুত্ব এখন আরো অনেক গভীর হয়। অনুদের বাসায় অনেকবার যেতে চাইলেও নানা কারণে তার যাওয়া হয় না। আজ অনু এক প্রকার ব্ল্যাকমেল করেই চারুকে তাদের বাসায় নিচ্ছে। চারু যদি তার বাসায় না যায় তাহলে কোনো নোটস সে তাকে দিবে না। অগত্যা চারু বাধ্য হয়ে এখন দুপুরের পাটা রোদ্দুরে ছুটছে অনুর বাসায়। চারুদের বাসা থেকে অনুদের বাসার দূরত্ব 30 মিনিট। দুপুরের প্রথম প্রহর হওয়ায় একটা অটো পায়নি চারু। রিকশায় যাওয়ার মতন ভাড়া তার কাছে হবে না, তাই 2 পায়ে যথেষ্ট। বাসায় থেকে অনু অস্থিরভাবে পায়চারি করছে আর বারবার মেন গেটের দিকে তাকাচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি এখনো এসে পৌঁছায়নি। চারুয়ে প্রথম তাদের বাসায় আসবে, এ নিয়ে তার যে কত উত্তেজনা হচ্ছে ভিতর তা বলাই বাহুল্য। চারুকে সেই কলেজ থেকে সে কতবার তাদের বাসায় আনতে চেয়েছে, কিন্তু বারবারই কোনো না কোনো কারণে শেষ পর্যন্ত আর আসা হয়নি। চারুকে এ বাসায় আনার অবশ্য অনুর অন্যতম একটা উদ্দেশ্য আছে, আর তা হলো তাকে তার মাকে দেখানো। নিজের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বান্ধবীটিকে সে তার ভাবি করে সারা জীবন নিজেদের বাড়িতে রাখতে চায়। একবার শুধু চারুকে তার মার পছন্দ হয়ে যাক,
তাহলেই কেল্লা ফতে। উফ, তার ভিতরে কি যে রকম উত্তেজনা কাজ করছে। এর মাঝেই কলিং বেলের আওয়াজে অনুর অস্থিরতা মাখা মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গিয়ে দরজা খুললো চারু এসেছে ভেবে। যতটা হাসি মুখে দরজাটা খুলেছে ততটাই নিরাশ মুখে দরজাটা বন্ধ করলো সে। অনুজ বোনের এমন পরিবর্তন দেখে তার মাথায় গাঁটটা মেরে বসলো। কিরে, আমাকে দেখে মুখটা অমন ফেসার মতো করে উঠলি কেন? আজকে কি আমাকে দেখতে এতটাই খারাপ লাগছে নাকি? ধুর ভাইয়া, সবসময় তোমার আমাকে কথায় কথায় গাঁটটা মারতেই হবে? এটা কি দিনে দিনে তোমার অভ্যাস হয়ে গেছে? নিজের মাথা ডলতে ডলতে বলে অনু। এটা না হয় আমার অভ্যেস, কিন্তু তুই এমন বাংলা ফাঁসের মতন মুখটা করে নিলি কেন আমাকে দেখে? আমি তোমার আশা করিনি, তাই এখন তাই। তাহলে কাকে আশা করেছিস? ব্রু কুসকে বলে অনুজ। আমার বেস্টি চারুল। পুরো নামটা উচ্চারণ করার আগেই আবার বেল বেজে উঠল। অনু ও ভাইয়ের সাথে আর কথা না বাড়িয়ে তাকে পাশ কাটিয়ে দরজা খুলতে চলে গেল। বোনের কাউকে নিয়ে এত আগ্রহ দেখে অনুজেরও ইচ্ছে হলো সে আগন্তুক কে দেখার, তাই সেও দাঁড়িয়ে রইল হাতে অফিসের ফাইল নিয়ে। অনু দরজা খুলতে তার সামনে আসা মানুষটির উপর ঝাঁপিয়ে পড়ে বলে, দোস্ত, ফাইনালি তুই এলি আমার বাসায়। তখনই সারু বলে উঠল, এই খচ্চর মাইয়া, আমার সার তো পুরো শরীর গামে চুপচুপ করছে, আর সে আসছে এখন ফিরিত করতে। বলতেই অনুসারণ নাক টেনে বলল, সত্যিকারের ভালোবাসলে ঘামে ভেজা চুপচুপে শরীরেও সুগ্রাম পাওয়া যায় সারুমণি। বলে দুজন অট্টহাসিতে ফেটে পড়ল। এদিকে সারুর হাসির শব্দে অনুজের বুকটা যেন মৃদু কেঁপে উঠল। তার চোখ হঠাৎই অনুর আড়ালে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে চাইছে। কেন যেন তার মন বলছে ওই মুখটা দেখার জন্যই সে এতকাল অপেক্ষা করেছে। দূর থেকে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে অনুজ। ততক্ষণে অনু সারুকে নিয়ে ভিতরে প্রবেশ করে। পরনে নীল থ্রি পিস, চুলে বেনুনি, চোখে হালকা কাজল, যা গামে লেপটে গিয়ে পুরো মুখে ছড়িয়ে গেছে। কি দারুণ মায়াবী চোখ মেয়েটার। এই চোখ দেখলেই যেন সে অনন্ত কাল কাটিয়ে দিতে পারবে। তার হঠাৎই মনে হলো এই মেয়েটাকেই তার চাই, তার প্রতিটি কিছুতেই তার বিস্তার চাই। গামে লেপটে থাকা শরীরেও যেন হাজারো সৌরভ বাড়ছে মেয়েটার, লতানো শরীরে যেন প্রেমের দোল খাচ্ছে। তার সেই গড়ে দাঁড়িয়ে থাকার কোনো এক মুহূর্তেই অনু সারুকে তার সামনে দাঁড় করিয়ে পরিচয় করে দেওয়ার জন্য বলে, ভাইয়া, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড সারুল। অনুর কথা শেষ করার আগেই অনুজ বলে ওঠে, লতা, আমার লাজুক লতা। ততক্ষণে সারুর মুখ হা, আর অনু তো ভাইয়ের কাণ্ডে দিশেহারা। এরপর সারুকে পেতে অনুজকে চট তেমন বিশেষ কষ্ট করতে হয়নি, কারণ অনুজের মায়েরও চারুকে অনেক পছন্দ হয়েছে। এরপরের সপ্তাহে চারুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায় অনুজের মা। ছেলের পরিবার সবকিছু মনের মতো হওয়ায় চারুর বাবা মাও আর বিয়েতে অমত করেনি। তার ফাইনাল পরীক্ষার পরে বিয়ের কাজ সম্পন্ন করে অনুজ চারুকে নিজের স্ত্রী রূপে ঘরে তোলে। চারুলতার বিয়ের দিন সবচেয়ে বেশি কেঁদেছিল তরু। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর যখন তার জেঠু তাকে এ বাড়িতে নিয়ে আসে, তখন থেকেই সে বড় বোন রূপে চারুকে সবসময় পেয়েছে। চারু সবসময় আগলে রাখতো তরুকে। চারু যখন বিয়ে হয় তখন তরু সবেমাত্র একাদশ শ্রেণীতে অধ্যয়নরত ছিল। তার জীবনে 16টি বছর তার আপুমনি তাকে আগলে রেখেছে সব বিপদ থেকে। আজ সে আপুমনির হঠাৎ দূরে চলে যাওয়াটা অনেকটা কষ্টকর তরুর কাছে। তবুও সব শেষে চারুকে নিজের পিত্রালয় ছেড়ে যেতে হয়েছিল। অনুজের সাথে চারুর বিয়ের পর তার জীবনে যেন সুখের এক অন্য ফুয়ারা চলে এসেছে। সে তখন নিজেদের নতুন জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে চারুর অবর্তমানে তরু একা হয়ে গেল। এই একাকিত্বের সময়টায় তার বেশি বেশি করে নিজেদের অতীতের কথা মনে পড়ত। তার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট, তার সাজানো জীবনে হঠাৎ বিপর্যয়, সবটা মিলে সে দিনকে দিন একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছিল। ঠিক তখনই তার জীবনে আসে এক আগন্তুক, যে কিনা তার নতুন এক অনুভূতির সাথে পরিচয় করিয়েছিল, যাকে পেয়ে ধীরে ধীরে তরুও যেমন নিজের ডিপ্রেশন কাটিয়ে উঠেছিল, তেমনি নতুনভাবে নিজেকে খুঁজে পাচ্ছিল সে। একটা সময় সে আগন্তুকই হয়ে উঠলো তার নেশা, যে নেশা কাটানো সম্ভব ছিল না, যে নেশা তার রন্ধে রন্ধে মিশে তাকে ধীরে ধীরে খাদের কিনারা নিয়ে যাচ্ছিল, যা সে টেরও পায়নি। আসলে অতিরিক্ত দুঃখে মানুষ যেমন ভুল সিদ্ধান্ত নেয়, তেমনি অতিরিক্ত আবেগে মানুষ দিক বিদিক শূন্য হয়ে পড়ে, যেটা তরুর সাথে ঘটেছিল। সে ভুল সময়ে ভুল মানুষকে নিজের জীবনে জড়িয়ে ফেলেছিল। যদিও সে মানুষটার কর্মভুল থাকলেও তার ভালোবাসা ছিল খাঁটি। কিন্তু ভুল তো ভুলই হয়, সবসময় তাকে শুধরানো যায় না। আর যদিও বা শুধরানো যায়, তবে তাকে অনেক বড় মূল্য দিতে হয়।
তরুকেও দিতে হয়েছে মূল্য, কিন্তু সে তার ভুলের মূল্য দিতে গিয়ে অনেকগুলো সম্পর্কের সমীকরণ বদলে দিয়েছে, যে সমীকরণ সে চাইলেও আগের রূপে ফিরিয়ে আনতে পারবে না আর কখনো। তুষারের সাথে তরুর পরিচয় হয় একটা ফেসবুক গ্রুপে, একটা পোস্টের কমেন্টের মাধ্যমেই দুজনের প্রথম আলাপ। এরপর সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রণয়ে, যা একটা সময় গভীর প্রণয়ের পর্যায়ে চলে যায়। অল্প বয়স, স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন তরু ভালোবেসে স্বপ্ন বুনতে থাকে তুষারকে নিয়ে, কিন্তু তুষার তার মনে তরুর জন্য ভালোবাসা মোহ কোনোটাই নয়, বরং রয়েছে একরাশ ঘৃণা, যার বিন্দুমাত্র আঁচ করতে তরুলতা পারেনি। যদি আজ করতে পারত, তাহলে সে ওই ভুল মানুষটাকে ভালোবেসে নিজের ক্ষতিও করতো না, আর ওই মানুষটার মনোকামনাও পূর্ণ হতে দিত না। তুষার চলো চারুর ভার্সিটির এক সিনিয়র বড় ভাই, ছাত্র নেতাও ছিল বটে। স্বভাব চরিত্র খুব একটা ভালো নয়। চারুকে ভার্সিটির প্রথম দিনই তার ভালো লেগে যায়। চারু যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল, তখন থেকে তুষার নানাভাবে নিজের মনের কথা চারুকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু চারু বারবারই তাকে উপেক্ষা করে যেত। একটা পর্যায়ে তুষার ঠিক করে সে যে সরাসরি চারুকে নিজের মনের কথা জানাবে। তাই সে দেরি না করে এক বর্ষা জুন বৃষ্টির দিনে চারুকে ভালোবাসি কথাটা বলেই ফেলল। কিন্তু চারুর বারবারই তুষারকে পছন্দ ছিল না। তার উপর তুষারের জন্য পুরো ক্যাম্পাসের প্রায় প্রতিটি ছাত্রছাত্রী তাকে ভাবি ভাবি বলে ডাকত, যেটা তার একদমই সহ্য হতো না। তার উপর তুষারের জন্য ভার্সিটির অন্য কোনো ছেলেরাও তার সাথে মিশত না। যদিও সে মিশতে চাইতো, কিন্তু অপরপক্ষ থেকে তারা নাকচ করত। তুষারের পাগলামোর জন্য অতিষ্ঠ হয়ে উঠেছিল চারু, কিন্তু তুষার সরাসরি কখনো কিছু না বলায় সেও তার সঙ্গে কিছু করতে পারছিল না। তাই তো সেদিন যখন তুষার ভরা বর্ষায় পুরো ভার্সিটির ক্যাম্পাসে সবার সামনে তাকে প্রেম নিবেদন করে, তখন চারু তার এতদিনকার ক্ষোভ একসঙ্গে ছাড়ে তুষারের উপর। তুষারকে চরম অপমান করে সে রিজেক্ট করে দেয়। চারুর অপমানে তুষার সেদিন তাকে হুমকি দিয়ে বলেছিল, আমি এর চরম প্রতিশোধ নিব চারুলতা। আজকের এই কাজের জন্য তুমি এমন শাস্তি পাবে যা তুমি মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে, আর ভাববে কেন আমার সাথে এমনটা করেছো তুমি। কিন্তু চারু তুষারের সেই হুমকিকে আমলে নেয়নি। সে ভেবেছিল তুষার হয়তো তাকে পাকা হুমকি দিয়েছে, তাই তো সে আগের মতোই নর্মাল লাইফ লিড করতে থাকে। এর কয়েক মাস পরেই অনুজের সাথে পারিবারিক মধ্যে ঘরোয়াভাবে বিয়ে হয়ে যায় চারুর। বিয়ের পর নিজের নতুন জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার মস্তিষ্কের কোনো কোণাতেও তুষারের নাম আর ছিল না। অন্যদিকে তুষার চারুর সব খবরই নিয়মিত রাখত গোপনে। চারুর বিয়ের খবরটাও সে পেয়ে যায়, কিন্তু তাতেও সে চুপ ছিল, কারণ তুষার জানতো চারুকে আঘাত করলে সে আঘাত একটা সময় চারু হয়তো ভুলে যেত, নিজের জীবনের এগিয়ে যেত। তাতে করে তুষারের রাগ বা ঘৃণা কোনোটাই কমতো না। তাই সে চারুর দুর্বলতা খুঁজে বের করে তাকে আঘাত করার সিদ্ধান্ত নিয়েছিল, আর সে সেটাই করেছিল। তরুকে নিজের ভালোবাসার জালে ফাঁসানোর তুষারের বাহাতের কাজ ছিল। তাই তো ফেসবুকে তরুর সাথে কথা বলতে বলতে একটা সময় তার প্রতি দুর্বল করে নিয়েছিল, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই তার চরম সর্বনাশে মেতে উঠে পড়ে লেগে তুষার। তরু তুষারকে অনেক ভালোবাসত, আসলে অল্প বয়স তো, তাই ডিপ্রেশনের সময় যাকে পেয়েছিল তাকেই আঁকড়ে ধরতে চেয়েছে সে। তখন চারুর বাবা দেশের বাহিরে যান, আর তরু তার জেঠিমাকে বলে সে বন্ধুদের সাথে ট্যুরে যেতে চায়। চারুর মা প্রথমে রাজি না হলেও তরু জোরাজুরিতে শেষমেশ রাজি হয়েছিল। তরুও খুশি মনে বাড়ি থেকে বেরিয়ে যায় নিজের ভালোবাসাকে চিরকালের জন্য নিজের করে পেতে। আসলে তুষার তরুকে বুঝিয়েছে তারা আপাতত লুকিয়ে বিয়ে করে নেবে, পরে তুষার যখন চাকরি পাবে তখন দুজনের বাসাতে জানাবে। তরু প্রথমে রাজি হয়নি, কিন্তু তুষার তার কুচুকরি বুদ্ধি দ্বারা তরুকে শেষ পর্যন্ত রাজি করিয়ে নেয় নিজের কথায়। তাই তো বাসায় মিথ্যে বলেছে সে। আসলে সেদিন সে আর তুষার বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। বাসার বাহিরে আসতেই তরুকে নিজের বাইকে বসিয়ে সাই করে চলে যায় তুষার। ঘন্টা দেড়েক পর একটা বাড়ির সামনে এনে বাইক দাঁড় করিয়ে তরুকে নিয়ে ভিতরে যায় তুষার। তরু তখনও বিস্ময়কর চাহনি নিয়ে সবটা কেবল দেখছে। কিছুক্ষণ পরে যখন একটা ফ্ল্যাটে কয়েকজন লোকের সাক্ষীতে তাদের বিয়ে হয়ে যায়, তখন তরু বুঝতে পারে তার জীবনের সমীকরণ ওই মুহূর্ত থেকে বদলে গেছে। পারতপক্ষে তরু তখনও বুঝিনি তার জীবনে কি ভীষণ বিপর্যয় ঘনিয়ে আসছিল। বিয়ে পড়ানোর পর তুষার কাজে আর তার বন্ধুদের নিয়ে বাসার বাহিরে চলে যায়। বাহিরে আসতেই অনেক তুষারকে জিজ্ঞাসা করে,
কিরে, শেষ পর্যন্ত তুই তরুকে সত্যি সত্যি বিয়ে করে ফেললি? তুষার রহস্যময় একটা হাসি দিয়ে বলে, চোখের সামনে সবসময় যা ঘটে তা সত্যি নাও হতে পারে, তার পিছনে হয়তো অন্য কোনো সত্যিও থাকতে পারে বন্ধু। তার মানে তুই কি তরুকে বিয়ে করিসনি? করিনি সেটা তো বলিনি, আবার করেছি সেটাও বলছি না। আমি শুধু আমার লক্ষ্যে পৌঁছাতে চাই, এর জন্য যা করা লাগবে আমি তাই করতে রাজি। আমি শুধু ওই চারুলতার মস্তিষ্কে সারা জীবন অনুশোচনায় দগ্ধ হওয়া দেখতে চাই। বলেই সে আবার ফ্ল্যাটের ভিতর চলে যায়। রাত 12টা। দুজন মানুষের উত্তপ্ত নিঃশ্বাস বইছে দ্রুত গতিতে। দুটো দেহে কিছুক্ষণ আগে একে অপরের সাথে মিশে গিয়েছিল, পৌঁছে গিয়েছে ভালোবাসার এক অতল সমুদ্রে। একজন ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে, অন্যজন নিজের প্রতিশোধের এক ধাপ এগিয়ে গিয়েছে। দুজনের মুখে তখন তৃপ্তির হাসি, কিন্তু সেই হাসির পিছনের কারণটা ভিন্ন। সকালে স্নিগ্ধ আলোতে নিজের বাহু বান্ধনে চোখ খুলতেই তরুকে দেখে একটা কুটিল হাসি দিল তুষার। তরুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মনে মনে সে বলছে, মেয়েটা বড্ড বোকা, বড্ড সরল, তাই তো তাকে ঠকাতে তার এতটুকুও পরিশ্রম করতে হয়নি। যাক, এরপরে তরুর সাথে সে এমন একটা কাজ করবে যার দরুন চারুলতা সারা জীবন মনের ভিতর গুমরাতে থাকবে। চারুর চোখে যখন তার অপরাধ বোধ সে দেখবে, তখনই সে শান্তি পাবে। তার মনে তরুর জন্য একটু ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা। কিন্তু এখানে আদেও তরু কি সে ঘৃণার যোগ্য কিনা তা একবারও বিবেচনা করেনি তুষার। সে শুধু নিজের স্বার্থে অনড়। বর্তমানে তরুকে হাসপাতালে অ্যাডমিট করেছে অনুজ, সঙ্গে তার মাও এসেছে। ডাক্তার তরু সব টেস্ট আর চেকআপের পর অনুজ আর রহিমা বেগমকে নিজেদের কেবিনে ডেকে পাঠায়। আচ্ছা, পেশেন্ট আপনার কি হয় মিস্টার অনুজ আহসান? ডাক্তারের প্রশ্নের উত্তর অনুজ দেওয়ার আগেই রহিমা বেগম বলে ওঠেন, আমার ছেলের বউ। কেন ডাক্তার, তোর কি কোনো সিরিয়াস কিছু হয়েছে? উদ্বিগ্ন গলায় বললেন, শেষ কথাটি বললেন রহিমা বেগম। ডাক্তার হেসে বলে, না ম্যাডাম, সিরিয়াস কিছু হয়নি, আসলে আপনি দাদু হতে চলেছেন, পেশেন্ট প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে রহিমা বেগম যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খুশিতে তিনি ছেলেকে চেয়ার ছেড়ে উঠে জড়িয়ে ধরলেন আর বলেন, আমি বলেছিলাম তুই আবার বিয়ে করলে বাবা ডাক শুনতে পারবি, দেখলি আমার কথাই সত্যি হলো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। বাবা ডাক শুনতে পারার দেখলো আমার কথাটাই সত্যি হলো, আমি এখনই অনুকে খবরটা জানিয়ে আসি। বলেই উনি কেবিন থেকে বেরিয়ে গেলেন। এদিকে অনুজ এবার ঠিক করলো এখন সময় এসে গেছে সবকিছু সামনে আসার। সে যেমন তার লতাকে ভালোবাসে, তেমনি তরুকেও স্নেহ করে। তাই এখন তাকে সবটা ঠিক করতে হবে। এবার যার দায়িত্ব তাকে সবটা বুঝিয়ে দিতে হবে, আর তাকে কিভাবে বোঝাতে হবে সেটাও অনুজ ভালো করে জানে। এবার সবার সব কৃতকর্মের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। রাতে সারুকে ওয়াদা দিয়ে ভুল করেছে অনুজ, সেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে অনুজ। এজন্যই বুঝো কেউ একজন বলেছিলেন, মা জেনে শুনে কখনো কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না। সে যদি একটি টের পেত সারু তাকে দিয়ে এমন এক কঠিন ওয়াদা আদায় করে নিবে, তবে সে কখনোই সে ওয়াদা তার লতাকে দিত না। কিন্তু পরিস্থিতি এখন তার অনুকূলে না। সে না পারছে পিছাতে, না পারছে এগোতে। সে যদি এগোও তাহলে কিছু এলোমেলো হয়ে যাবে, আর যদি পিছোয় তবে সারও কোনো ক্ষতি হয়ে যাবে। তবে সে তা কখনোই মেনে নেবে না। কারণ সে যে তার সারলতাকে ভালোবাসে, একটু বেশি ভালোবাসে, সে কি করে সারহীন বাঁচবে? এইসব কথা চিন্তা করতে করতে ভারাক্রান্ত মন নিয়ে সে অফিসে যাচ্ছে। কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তা হ্যান্ডেল করতে হবে, তাই তো মনের কষ্টে সাইডে রেখে নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। এরই মাঝে অনুজ পড়ল ঢাকা শহরের বিখ্যাত জ্যামে। জ্যামে বসেও তার কেমন অস্থিরতা লাগছিল, গানের মধ্যে উস্কুপ করছে সে। এর মাঝে তার দৃষ্টি যায় ঢাকা শহরে ব্যস্ত রাস্তায় কোনো এক শাড়ি পরিহিতা নারী রাস্তার মাঝে এলোমেলোভাবে হাঁটছে। এভাবে হাঁটলে যে কিছুক্ষণের মাঝে একটা অঘটন ঘটবে। মানবিকতার খাতিলে সে নেমে গেল গাড়ি থেকে, নেমে ছুটলো মেয়েটির দিকে। কাছাকাছি যেতে সে দেখলো উল্টোর দিক থেকে একটা ট্রাক খুব দ্রুত গতিতে মেয়েটার দিকে এগিয়ে আসছে। তা দেখে অনুজ আরো জোরে দৌড়ে মেয়েটাকে মুহূর্তে টান দিয়ে রাস্তার একটি ফুটতে ফেলে দিল। মেয়েটার এতক্ষণে যেন হুঁশ এলো। সে মাটি থেকে উঠে পাগলের মতন বারবার বিলাপ করে কাঁদতে লাগলো, আর অনুজকে বলতে লাগলো কেন তাকে বাঁচালো। সে তো আর বাঁচতে চায় না, এজন্যই তো সে মৃত্যুর পথটাকে বেছে নিয়েছে। এতক্ষণে মেয়েটার মুখ দেখে অনুজ থমকে গেল। এখানে এমন একটা পরিস্থিতিতে সে যে তরুকে দেখতে পাবে
তা সে কল্পনাতেও ভাবেনি। কিন্তু মেয়েটার হয়েছেটা কি? সে এখন আত্মহননের মতো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। সারোর সাথে বিয়ে হওয়ার পর থেকেই তরুকে নিজের ছোট বোনের মতোই দেখে এসেছে। এই দুঃখী মেয়েটাকে তার বড্ড আপন লাগে। তাই তো রক্তের সম্পর্ককে ছাড়িয়ে তারা দুজন দুজনকে ভাই বোনের মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। সেই তরুণ এমন পরিস্থিতি যেন বিস্ময় মনে হলো অনুজের। সে বারবার তরুকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমার পিচ্ছু? কেন তুমি এমন পাগলামো করছো? কেন নিজের জীবন শেষ করে দিতে চাইছো? আমাকে বলবে না? তুমি তোমার ভাইকে বলবে না পিচ্ছু? কিন্তু এতেও কোনো ভাবের পরিবর্তন হয় না তরুণ। সে কেবলই আত্মহত্যা করার জন্য মাঝ রাস্তায় ছুটে যেতে চাইছে। কিন্তু অনুজের শক্ত পুরুষালী হাতের বাঁধন ছেড়ে সে দৌড়ে যেতে পারছে না। আর এদিকে তরুর এমন পাগলামো দেখে একটা সময় দরজার বাঁধ ভেঙে যায় অনুজের। তরুর কান বরাবর দিল একটা থাপ্পড়। এরপর রহিমা বেগম বাহিরে এসেই অনুকে ফোন করলাম। ফোন রিসিভ হতে অনু কিছু বলে ওঠার আগেই তিনি বলেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে অনু, তুই খুব শীঘ্রই ফুফু হতে চলেছিস। অপর পাশে তখন নিস্তব্ধতা। হয়তো ফোনের ওপারের ব্যক্তিটি ঠিক কি রিয়াকশন দেবে বুঝে উঠতে পারছেন না তিনি। এদিকে অনু খুশিতে বাক্যহারা হয়ে গেছে ভেবে রহিমা বেগম দুবার হ্যালো হ্যালো বলে লাইনটা কেটে দিলেন। তার এখন অনেক কাজ, সবাইকে জানাতে হবে তো তার বংশের বাতি আসছে এত বছর পর। তাছাড়া মাদ্রাসা এতিম বাচ্চাদেরও খাওয়াবেন বলে তিনি ঠিক করেছেন। অবশেষে তার মনের বাসনা পূর্ণ হতে চলো। তিনি দাদু হচ্ছেন, এর চেয়ে বড় খুশি হয়তো স্বর্ণের খুনি পেলেও তিনি হতেন না। আনন্দে গদগদ হয়ে তিনি মহসিন হাসানকে ফোন দিলেন খুশির সংবাদ দিতে আর বাসায় মিষ্টি আনিয়ে রাখতে। তিনি নাতি আসার খুশিতে পুরো মহল্লায় আজ মিষ্টি বিতরণ করবে। অনু বাচ্চাকে খাওয়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে বড্ড ক্লান্ত। তার এই দোষী মেয়ের জন্য তার চিন্তার শেষ নেই। মেয়েটা অধিক চঞ্চল। তোমার মেয়ে তোমার মতনই হয়েছে, পুরাই বিচ্ছুর রানী। ব্যাস, এরপরে বাচ্চাকে রেখে তুমুল ঝগড়া লেগে যায় তাদের। আজও তার ব্যতিক্রম হলো না। নির্ভীক অনু যখন নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল তার মাঝেই অনুর মেয়ে এসে মায়ের শাড়ির আঁচল টান দেয়। আসলে টান পড়ায় অনু মেয়ের দিকে তাকাতেই তাসরিন বলে, মামিমা কই আম্মু, মামিমা কই? মেয়ের কথায় অনুরও হঠাৎ মনে পড়লো তারা ছাড়াও ওদের বাসায় এখন সারুরও বাস। কিন্তু এত চেঁচামেচির পরও সারু একবারও রুম থেকে এলো না ভাবতে সে একটু অবাক হলো। সচরাচর সারু এমনটা করে না। তার উপর মেয়ে বলছে সারু ঘরে নেই, তাহলে সারু কোথায় গেল? সে নির্ভীকের সাথে ঝগড়া বাদ দিয়ে ছুটলো সারু রুমের দিকে। উত্তরের প্রশস্ত রুমে ঢুকে সারুকে দেখতে পেল না অনু। সে তখন ভাবলো হয়তো বারান্দা কিংবা ওয়াশরুমে আছে চারু। সে স্থানগুলোতে দেখলো, কিন্তু না, চারু নেই। অনুর খোঁজাখুঁজি দেখে নির্ভীকও তার সাথে পুরো বাড়ি খুঁজলো চারুকে। এমনকি সামনের রাস্তাটাও একবার দেখে এলো নির্ভীক, কিন্তু চারু নেই, কোথাও নেই। হঠাৎ যেন কর্করের মতো উবে গেছে চারু। হঠাৎ চারু ছুড়ে যাওয়ার কারণ বুঝতে পারলো না অনু। পরে আবার ভাবলো হয়তো কাল সে তাকে সবটা বুঝিয়েছে বলে আবার সে বাসায় ফিরে গিয়েছে। তাই সে দ্রুত ঘরে গিয়ে ফোন হাতে নিল মাকে ফোন দিয়ে নিশ্চিত হতে আদৌ চারু ওই বাড়ি গিয়েছে কিনা। রহিমা বেগম অনুর ফোন পেয়ে সাথে সাথে তা রিসিভ করে বলেন, কিরে ফুফু হবি শুনে তোর কথাই বন্ধ হয়ে গেল যে? তখন কোনো কথাই বললি না আমার সাথে? মায়ের কথা শুনে অনু যেন আকাশ থেকে পড়লো এমন অবস্থা। সে তার মায়ের কথার আগামাতে কিছুই বুঝে উঠতে পারলো না। তাই সে মাকে থামিয়ে দিয়ে বলল, কি সব বলছো মা? আমি ফুফু হতে চলেছি মানে? সারু কি প্রেগনেন্ট? সারু নয়, তরু আমার ছেলের সন্তানের মা হতে চলেছে অনু। মায়ের কথা শুনে তরু যেন আবার সত্যি সত্যি বাঘারা হয়ে গেল। নিজেকে সামলে কিছুক্ষণ পরে সে তার মাকে কিছুটা রেগে গিয়ে বলে, মা তোমার কি জ্ঞান বিবেচনা বোধটুকু লোপ পেয়েছে যে দিনের বেলা এসব অবাস্তব কথাবার্তা বলছো? তরু কি করে প্রেগনেন্ট হয়? অনুজ তরু বিবাহিত, ওদের সন্তান হওয়াটা কি স্বাভাবিক নয় অনু? কিছুটা রেগে বললেন রহিমা বেগম। মায়ের রাগে তোয়াক্কা না করে অনু উল্টো চেঁচিয়ে তাকে বলে, মা তুমি বরং বংশ রক্ষায় এতটাই অন্ধ হয়ে গেছো যে বে ঠিক তো দূরস্থ লজিক্যালি কোনো কথার বাবার পর্যায়েও তুমি নেই। কি বলছিস এসব তুই? আমি ঠিকই বলছি মা। দেখো তোমার ভাষ্যমতে তরুকে ভাইয়া বিয়ে করেছে এবং এখন ওর গর্ভে ভাইয়ার সন্তান, তাই তো? এগুলো বলে তুই কি বোঝাতে চাইছিস অনু? মা একটু বুদ্ধি খাটিয়ে ভাবো তো, বিয়ের এক সপ্তাহ গড়াতে না গড়াতেই তরু প্রেগনেন্ট, এটা আদৌ কি বিশ্বাসযোগ্য? তুমি বলো। এখানে তুই অবিশ্বাসের কি দেখলি অনু?
খুশিতে আত্মহারা না হয়ে নিজেই নিজেকে প্রশ্ন করো, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে। বলেই ফোনের লাইনটা কেটে দিল অনু। লাইন কাটতে তার মোবাইল স্ক্রিনে মায়ের নাম্বার থেকে আরো আধ ঘন্টা আগে মিসড কল ভেসে উঠলো। কিছু একটা ভেবে অনু মায়ের কল লিস্টটা চেক করতে বুঝে গেল মায়ের কলটা তখন সারুই রিসিভ করেছে। আর মা অনু ভেবে হয়তো তরু প্রেগনেন্সির কথাটা সারুকেই বলেছে। তাহলে কি সারু আবার অনুজকে ভুল বুঝলো? তরুর গর্ভে অনুজের সন্তান, বাচ্চার কথা শুনে এবার সারু তার আশ্রয় ছেড়ে চলে গেল। কিন্তু কোথায় গেল সারু? এত কষ্ট করেও সে তার ভাইয়ের ভালোবাসাটাকে আগলে রাখতে পারলো না। এখন তার ভাইয়ের কি হবে তা ভেবে অনুর কষ্ট হচ্ছে। সারু নেই, সারুহীন অনুজ যে তবে প্রাণহীন দেহ নিয়ে কেবল বেঁচে থাকবে। 3 দিন যেন খুব ভালোই কাটলো তরুর। তুষার তাকে এত ভালোবাসা আর সম্মান দিয়েছে যে সে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে করেছে। তার কপালে এত সুখও লেখা ছিল, তা সে পুরো স্বপ্নের মতো তার কাছে। অবশেষে কেউ অন্তত এই পৃথিবীতে আছে যে শুধু তার জন্যই তাকে ভালোবাসে, যাকে সে খুঁজে পেয়েছে, যে ভালোবাসায় কোনো দায়বদ্ধতা বা দয়া নেই, আছে শুধুই ভালোবাসা নামক পবিত্র শব্দ। ছোটবেলায় বাবা মার মৃত্যুর আগ পর্যন্ত তার জীবনটা ছিল একেবারে রাজকন্যার মতো। সে ছিল তার বাবা মায়ের একমাত্র চোখের মণি। কিন্তু তার সেই সুখময় দিনগুলো হঠাৎ এক অ্যাক্সিডেন্টে বদলে গেল। বাবা মাকে হারিয়ে এতিম হয়ে সে আশ্রয় পেল জ্যাঠা জেঠির বাড়িতে। সেখানে হয়তো সব ছিল, আছেও, কিন্তু তার জন্য সত্যিকারের ভালোবাসা নেই। সারু যদিও তাকে ভালোবাসে, কিন্তু জ্যাঠা জেঠির কাছে সে শুধুই দায়িত্ব ছিল, যে দায়িত্বের বিনিময়ে তারা পেয়েছিল তরুর বাবার রেখে যাওয়া বিশাল সম্পত্তি ভোগ করার সুযোগ। সেটা ছোটবেলায় না বুঝলেও যত বড় হয়েছে তার কাছে সবটা পরিষ্কার হয়েছে। তবুও থাকতে হয়েছিল এই বাড়িতে, কারণ একা অনাথ মেয়ে কোথায় থাকবে। চারুর সকল জিনিসের ভাগ সে হয়তো পেয়েছে, কিন্তু পুরনো হওয়ার পরে। চারুর আগেই তার জেঠিমা এই কাজগুলো করতেন। ও বাড়িতে তার যদি একটু প্রশান্তির কিছু থাকে তা কেবল চারুলতা নামক মানুষটি ছিল, যার ভালোবাসার ছায়াতলে সে নিজের সমস্ত কষ্ট ভুলে যেত জ্যাঠার নিষ্ঠুরতম লোভ, ভুলে যেত জেঠিমার দেওয়া অবহেলা, অনাদর ও অযত্ন। চারু চলে যাওয়ার পর তার ধনবন্ধকর জীবনের সুখের হাওয়া নিয়ে এসেছে তুষার। তার সবচেয়ে খারাপ একাকিত্বের দিনগুলোতে তাকে বন্ধুর মতন সামলেছিল তুষার। সেই বন্ধুত্ব থেকে কখন যে তুষারের প্রতি দুর্বল হয়ে গেছে তরু তা সে নিজেও জানে না। শুধু হঠাৎ যখন তুষার তাকে ভালোবাসি বলেছিল তখন সেও তাতে সায় দিয়েছিল। অবশেষে দীর্ঘ 2 বছরের প্রণয়ের পূর্ণতা পেয়েছে গত 2 দিন আগে। তরু তুষারকে একটা সময় তার জ্যাঠা জেঠির স্বার্থপরতার কথা বলেছিল। তুষারও তার দিকটা বুঝে তাকে বুঝিয়েছে তারা তার সাথে হয়তো তরুর মতো বিয়ে দিবে না, তাহলে তার স্বার্থে আঘাত লাগতে পারে। তারা কখনোই নিশ্চয় চাইবে না তরু এমন কাউকে বিয়ে করুক যাতে করে সে কোনো না কোনো দিন তার ভাগের সম্পত্তি দাবি করে। তাই তো তরুকে লুকিয়ে বিয়ের কথা বলে তুষার। তরু প্রথমে রাজি না হলেও তুষারের দেওয়া ভরসায় সে লুকিয়ে বিয়েতে রাজি হয়। কিন্তু সে তুষারকে বলেছিল অন্তত সে তার আপুমণিকে জানাতে চায় বিষয়টা। কিন্তু তুষারের কড়া নিষেধ থাকায় তরু তার বোনকে কিছুই জানাতে পারেনি। তরু মনে মনে ভাবে আপুমণি যদি জানতে পারে হয়তো কষ্ট পাবে, কিন্তু তার সুখ দেখেও সে নিশ্চয়ই খুশি হবে। বারান্দায় দাঁড়িয়ে এসব আনমনে ভেবে যাচ্ছিল তরু। তখনই বৃষ্টি মাথায় নিয়ে ঘরে আসে তুষার। তুষারের অস্তিত্ব বুঝতে পেরে বারান্দা থেকে বেরিয়ে আসে তরু। এসে তুষারের বেজা শরীর দেখে একটা তোয়ালে নিয়ে তার মাথা মুছতে এগিয়ে যায়। তুষারের কাছে ঘেঁষতে এসে এক চটকায় তরুর হাত থেকে তোয়ালেটা সুমরে নিয়ে নিজেই নিজের মাথার পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে যায়। এদিকে তুষারের হঠাৎ এমন ব্যবহারে অবাক না হইও পারে না তরু। এতগুলো বছরে সে তার তুষারের উপর কখনো এমন ব্যবহার দেখেনি। উল্টো সে যদি কখনো কোনো কারণে রেগে যেত তবে তুষারই তাকে ভালোবেসে তার রাগ নিবারণ করত। সেখানে বিনা কারণে তুষারের এমন ব্যবহারের কোনো মানে খুঁজে পেল না তরু। অনেকটা সময় পর তুষার বেরিয়ে এসে তরুকে আগের জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত বোধ করে। সে তরুর ফাঁস কাটিয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। কিছু সময় পর নিজের গোড় কাটিয়ে তরুও গিয়ে তুষারের পাশে বসে নরম গলায় বলে, আপনার কি হয়েছে তুষার? আপনি কি কোনো কারণে ডিস্টার্ব আছেন? আমাকে সবটা বলুন প্লিজ। তুষার চুপ করে বসে আছে। তার নীরবতা দেখে তরু আবারও জিজ্ঞাসা করে, কারো কোনো বিপদ হয়েছে তুষার? বাসার সবাই ভালো আছে তো? কি হলো, আপনি কথা বলছেন না কেন?
তরুর একের পর এক প্রশ্নের যেন আগুনে ঘি ঢালার মতো মনে হচ্ছে তুষারের। তবুও নিজেকে যথাসম্ভব স্থির রেখে সে শক্ত গলায় তরুকে বলে, কাল সকালের পর যেন আমি আর তোমার মুখ কখনো না দেখি তরু। সকাল হলেই তুমি এ বাসা ছেড়ে চলে যাবে। তুষারের হঠাৎ এমন একটা কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না তরু। তার কানে কথা পৌঁছাতেই যেন তার পায়ের তলার মাটি মুহূর্তেই সরে গেল। তবুও নিজেকে দাতস্থ করে বেজায় গলায় বলল, আপনি এসব কি বলছেন তুষার? তুমি যেটা শুনেছ আমি সেটাই বলেছি। আমার এক কথা বারবার বলা একদমই পছন্দ নয়, সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু আপনি তো আমাকে বিয়ে করেছেন তুষার। বিয়ের পর থেকে আমার সব দায়িত্ব আপনি নিয়েছেন। তাহলে হঠাৎ কেন আপনি এমন কথা বলছেন? আমার কি কোনো অন্যায় হয়েছে, বা আমার কোনো কাজে কি আপনি রেগে আছেন তাই এমন কথা বলছেন? প্লিজ তুষার, আমাকে সবটা বলুন। এভাবে আমাকে দুয়াশার মাঝে রাখবেন না প্লিজ। কান্না করতে করতে কথাগুলো বলল তরু, কিন্তু তার উল্টো দিকের মানুষের তার এই কান্নার ব্যাকুলতা যেন কানেই পুষল না। সে শুধু বারবার বিরক্তিসূচক অভিব্যক্তি করে গেল পুরোটা সময়। এদিকে পাগলের মতন প্রলাপ বকে যাচ্ছে তরু। তার বিশ্বাসই হচ্ছে না তার তুষার তার সাথে এমনটা করছে। তার মনে হচ্ছে তুষার হয়তো তার উপর কোনো কারণে রেগে আছে, তাই এমনটা করছে। রাগ ভাঙলে সব ঠিক হয়ে যাবে। সারা রাত নিজেকে সান্ত্বনায় সে দিয়েছে, কিন্তু ভোর হতে যখন সে দেখলো তুষার নেই, পুরো বাসাতেও খুঁজে যখন সে দেখলো তুষার নেই, তখন তার ধারণা একটু একটু করে ভুল প্রমাণিত হতে লাগলো। নিজের জীবনে সে অনেক কিছু হারিয়েছে, সবচেয়ে আপনজনদের হারিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভালোবাসাটাকেও যে হারাতে হবে তা সে কখনোই ভাবেনি। কিন্তু বাস্তবে এমনটাই হলো তরুর সাথে। নিজেকে সত্যি সত্যি অপয়া মনে হচ্ছে তরুর। তার ভাগ্যটাই এমনই, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে তরুর। সেই যদি বেঁচে না থাকে তাহলে দুঃখ আর তাকে কোথায় পাবে। দ্রুত তুষারের বাসা থেকে বেরিয়ে গেল সে। এলোমেলো পায়ে রাস্তায় হাঁটছে তরু। কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নেই। তার কেবল বারবার এটাই মনে হচ্ছে তার জীবনটাই একটা অভিশাপ। এই জীবনটা না থাকলেই ভালো হবে সবার। কিন্তু তুষার এসব কেন করলো শুধু সেটাই বুঝতে পারছে না তরু। যে লোক তাকে এত ভালোবাসতো, তার হঠাৎ কি হলো যে সে রাতারাতি এতটা বদলে গেল, শুধু সেটাই বুঝতে পারছে না তরু। সবটা শোনার পর অনুজ তরুকে আশ্বাস দিল সে সবটা ঠিক করে দিবে। তাই তাকে বাসায় দিয়ে আসতে চাইল অনুজ, কিন্তু তরু যেতে নারাজ। সে চায় না ওই বাড়ি ফিরে যেতে, তাও এমন কিছু ঘটে যাওয়ার পরে। অনুজ অনেক বুঝিয়েও পারল না তাকে বুঝাতে, শেষে বাধ্য হলো তাকে নিজের সাথে বাসায় নিয়ে যেতে। কিন্তু তরু তখনও বেঁকে বসলো। তার ভাষ্যমতে, ভাইয়া আমি এই মুখ নিয়ে আপুর সামনে কি করে দাঁড়াবো? আপু তো আমার জন্য অনেক ছোট হয়ে যাবে ওই বাড়িতে। আমি আপুর উঁচু মাথা নত করতে পারবো না ভাইয়া। তার চেয়ে বরং আপনি আমাকে কোনো হোমে রেখে আসুন। সবটা ঠিক হলে না হয় আপুকে আপনি সবটা জানিয়ে দিবেন। তরুর কথা শুনে অনুজের গত রাতের কথাগুলো মনে পড়লো। তাই তৎক্ষণাৎ সে তরুকে সবটা বলল আর বলে, পিচ্ছি প্লিজ তুই আমাকে হেল্প কর। আমি তোর বোনের কাছে না জেনেই ওয়াদা করে ফেলেছি। এখন এই ওয়াদা না পালন করলে ওর কোনো যদি ক্ষতি হয় তাহলে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি চাই ও নিজেই নিজের দেওয়া এমন একটা ওয়াদা ফিরিয়ে নেক। তার জন্য আমার তোর সাহায্য লাগবে। অনুজের কথা শুনে তরু বলল, কি সাহায্য লাগবে ভাইয়া বলুন শুধু আপনি একবার। আমি আমার আপু মনের জন্য সব কিছু করতে পারি। আমার বউ হতে হবে তোকে। মানে? চিৎকার করে বলল তরু। আরে তুই এমন চিল্লাচিল্লি করছিস কেন? আমি তোকে সত্যি সত্যি বউ হতে বলেছি নাকি শুধু বউয়ের অভিনয় করতে বলেছি? এসব কি বলছেন ভাইয়া? আপু মনি এতে খুব কষ্ট পাবেন। আমি এসব করতে পারবো না। আমি তো চাই ও কষ্ট পাক, ও বুঝুক আমি যদি বিয়ে করি তাহলে ওর কি হবে, ও আদৌ সেসব মানতে পারবে কিনা। আর তাছাড়া আমি আমার মাকেও একটা শিক্ষা দিতে চাই। প্লিজ লক্ষ্মী বোন, আমাকে ফিরিয়ে দিস না। জাস্ট কয়েকদিনেরই তো ব্যাপার, এরপর আমরা ওকে সবটা বলে দিব আর বুঝাবো ওর একটা অক্ষমতার কারণেই যে আমাকে দ্বিতীয় বিয়ে করে নিতে হবে এর কোনো মানে নেই। সমাজে কত বাচ্চার মা বাবা নেই, আমরা না হয় তাদের মধ্য থেকে কারো বাবা মা হব। অক্ষমতার একমাত্র সমাধান কেবল দ্বিতীয় বিয়েই নয়, বরং যদি সম্পর্কটাতে ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা দিয়ে ক্ষুদ্র অক্ষমতাও ডেকে ফেলা যায়।
অনুজের বলা প্রতিটি কথাই মনোযোগ সহকারে শুনে অবশেষে রাজি হয় তরু। আচ্ছা ঠিক আছে, এতে যদি আপু মনের ভালো হয় তবে আমি রাজি ভাইয়া। কিন্তু ওই যে কথায় আছে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন, তেমনটাই হয়েছে তাদের তিনজনের সাথে। হাসনান বাড়ির ড্রয়িং রুমে বসে চলছে পিনপতন নীরবতা। একটু আগেও বংশধর আসবে বলে যে খুশির বন্যা বয়ে গিয়েছিল এই পরিবারে, সেখানে হঠাৎ একটা কথাই মুহূর্তে সমস্ত আনন্দ মাটি করে দিল। রহিমা বেগমের সাথে কথা বলার পরেই অনু তাদের বাড়িতে চলে আসে। ততক্ষণে তরুকে নিয়ে রহিমা বেগমও বাসায় চলে আসে। অনু এসে তরুকে একের পর এক প্রশ্নের বান ছুড়ে মারে, কিন্তু নিরুপায় তরু নিশ্চুপভাবে শুধু সবটা শুনেই যাচ্ছিল। এছাড়াও তার যে এখন কিছুই করার নেই, সে যে তার ভাইয়ের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। চুপ করে থাকা ছাড়া সে আর কিছুই করতে পারবে না এখন। তখন পিছন থেকে অনুজ বলে ওঠে, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তরুকে কিছু জিজ্ঞাসা করে তোমাদের লাভ নেই। তুই এটা কি করে করলি ভাইয়া? তুই যেমন আমার ভাই, সারুও তেমন আমার বেস্ট ফ্রেন্ড। তুই ওকে কখনো কোনো কষ্ট দিবি না বলেই ওকে তোর বউ করে এনেছি এ বাড়িতে, আর সেই তুই কিনা ওকে জীবনের সবচেয়ে বড় কষ্টটা দিলি। বোনের কথায় অনুজ কোনো প্রত্যুত্তর করলো না। তখন অনু নিজে আবার বলে, একটা বাচ্চাই তোর কাছে সব হলো ভাইয়া? ভালোবাসাটা কি কিছু না তোর কাছে? এদিকে অনু চেঁচামেচি শুনে রহিমা বেগমও এসে দাঁড়ালেন। মেয়ের এমন কথা শুনে অনুজের বদলে তিনিই বললেন, সন্তান না থাকলে ভালোবাসাও এক সময় থাকে না অনু। স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা টিকিয়ে রাখতে পারে কেবলই সন্তান। মায়ের এমন কথা শুনে অনু তার দিকে তাকিয়ে বলে, আজ যদি আমি অক্ষম হতাম সন্তান ধারণে, আর নির্ভীকও যদি ভাইয়ার মতো এমনটাই করতো, তখনও কি তুমি একই কথা বলতে মা? এসব তুই কি বলছিস অনু? আজকে উঠছো কেন মা? আমি তোমার মেয়ে বলে? আচ্ছা যাও, আমার উদাহরণটা বাদ দিলাম। এখন যদি ধরো চারুর বদলে ভাইয়ার এই সমস্যা হতো, তাহলে কি তুমি চারুকে বলতে ও যেন ভাইয়াকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে? অনু শোন, মায়ের কথা শেষ না করে অনু আবারও বলে, না মা, তুমি এটা কখনোই বলতে না, বরং চারুকে মানিয়ে নিতে বলতে, মেনে নিতে বলতে, কিন্তু চলে গিয়ে অন্য কারো কাছে সুখী হতে কখনোই বলতে না। আর আমার আর ভাইয়ের সমস্যা হলে তুমি নির্ভীক চারুকে বুঝাতে নিজের সাধ্য মতো, যাতে তারা সম্পর্কটা টিকিয়ে রাখে, কারণ আমরা তোমার সন্তান। চারু তো তোমার ছেলের বউ, তাই তার সুখে দুঃখে তোমার কিছুই যায় আসে না। কিন্তু চারুও তো অন্য কারো মেয়ে মা, তারাও তো চায় চারু সুখী হোক। তাহলে তুমি একটা মা হয়ে অন্য একটা মায়ের আত্মচিৎকারের কারণ কেন হলে? অনুলেখার কথার কি উত্তর দিবে তা বুঝতে পারছে না রহিমা বেগম, কারণ অনু সত্যি উচিত কথাগুলো তার মুখের উপর বলেছে। কিন্তু রহিমা বেগম এমন এক ব্যক্তিত্বের মানুষ যে কিনা যেভাবেই হোক নিজের কথা নিজের যুক্তিতে উপরেই রাখবেন। তাই তিনি বলেন, আমি তোদের মা, কখনো তোদের খারাপ চাইনি, আর এজন্যই অনুজকে দ্বিতীয় বিয়ের কথাটা বলেছি। তাই তো তুমি নিজে মরে যাওয়ার হুমকি দিয়ে চারুকে দিয়ে ভাইয়াকে বিয়ের জন্য রাজি করিয়েছো, তাই না মা? অনুর এই কথায় রহিমা বেগম চমকে গেলেন। এদিকে অনু বিস্মিত চোখে মায়ের দিকে তাকালো। সে আগেই বুঝতে পেরেছিল চারু এমনি এমনি তাকে বিয়ের কথাটা বলেনি, এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, কিন্তু সেই কারণটা যে এতটা জঘন্য তা বুঝতে পারেনি অনুজ। রহিমা বেগম থতমত গলায় বলেন, এসব কি তুই কি বলছিস? কে বলেছে তোকে এসব? ভয় পাচ্ছ কেন মা? আমি সবটা জেনে তোমাকে ঘৃণা করবো এটা ভেবে? বিদ্রুপের হাসি হেসে বলে অনু, না, তুমি আমার জন্মদাত্রী মা, তোমাকে আমি ঘৃণা করতে পারি না, কিন্তু তোমার এমন মানসিকতাকে আমি ধিক্কার জানাই মা। তুমি কি করে পারলে শুধুমাত্র একটা বাচ্চার জন্য সারুর সাজানো সংসারটা ভেঙে দিতে? কি করে পারলে? একবার আমাকে সারুর জায়গায় বসিয়ে চিন্তা করো তো, আমার সাথে এমনটা হলে তুমি কি করতে? হঠাৎ সারুর জন্য রহিমা বেগমের একটা খারাপ লাগা কাজ করলো, কোথাও মনের কোথাও। কিন্তু এখন চারুকে সমবেদনা দেওয়া ছাড়া তার আর কিছুই করার নেই। যা হওয়ার তা তো হয়ে গিয়েছে, নিয়তিকে কেউ বদলাতে পারে না। আর তরু এখন অনুজের সন্তানের মা হতে চলেছে, তাই তিনি চাইলেও চারুর সংসার চারুকে ফিরিয়ে দিতে পারবেন না। অনু আবার অনুজকে বলে, আর তুই ভাইয়া, চারু বললো আর নাচতে নাচতে পরের দিন বিয়ে করে আনলি, তাও আবার কাকে? তারই ছোট বোনকে। তোদেরকে আমার নিজের লোক ভাবতেই আমার এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর আমি কিনা তোদের জন্য সারুকে বুঝিয়েছি, ওকে আবার সবটা ভেবে দেখতে বলেছি।
কোনো সিদ্ধান্ত নিতে বারণ করেছি হঠাৎ করে। এখন তো মনে হচ্ছে স্যারই ঠিক করেছে, আমাকেও না জানিয়ে উদাও হয়ে। অনুর এই কথায় আবার অনুজ বসা থেকে উঠে অনুকে বলে, বোন তুই জানিস লতা কোথায়? আমাকে বল একবার, আমি ওকে সবটা সত্যি বলবো। নাকসিটকে অনু বলে, কি সত্যি বলবি? যে তরু তোর মা, বাচ্চার মা হতে চলেছে? এটা তোকে কষ্ট করে বলতে হবে না, এই মহান কাজটাও আমাদের মা করে দিয়েছেন। আমি কখন স্যারুকে এই কথা বললাম? বিস্মিত হয়ে রহিমা বেগম বলল, সকালে আমি ভেবে তুমি স্যারুকে সব কথা বলেছিলে, কারণ স্যারু এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি ওকে আমার বাসায় নিয়ে গিয়েছি। তার মানে লতা এতদিন ধরে তোর কাছে ছিল অনু? তাহলে আমাকে বলিসনি কেন? ওকে আরো কষ্টের আগুনে পুড়িয়ে মারতে। অনু, চিৎকার করিস না ভাইয়া, যেটা সত্যি সেটাই বলেছি। ও একটা নারী, তোর স্ত্রী। যতই তোকে বিয়ে করতে বলুক না কেন, একজন স্ত্রী হয়ে ও তোকে তার বোনের সাথে রাত কাটাতে দেখেও চুপ থাকবে, এতটাও আত্মসম্মানহীন সারু অন্তত নয়। তুই কি করে পারলি এটা করতে? আমি তো সারুকে বলেছিলাম চোখের দেখা সত্যি নাও হতে পারে, কিন্তু তুই সেটা সত্যি করে দিলি আজ। ভাইয়া কখনো আমার সাথে রাত কাটায়নি অনু আপু। পিছন থেকে তরুর কথা শুনে ঘুরে তাকায় অনু। রহিমা বেগম তো অবাক হয়ে গেল তরুর কথায়। রাত না কাটালে এই বাচ্চা এলো কোথা থেকে? নাকি কারো সাথে নষ্টামি করে সেই দায় আমার ভাইয়ের উপর চাপাচ্ছ? অনু চিৎকার করে বলল, অনুজ মুখ সামলে কথা বল, যেটা জানিস না সেটা নিয়ে কোনো মন্তব্য করিস না। এতে তুই তরুকে নয় বরং নিজেকে ছোট করছিস। জানি না, যখন জানা আমাদের, তাহলেই লেটা শুকে যাক। অনুজ চুপ হয়ে যায়। কিরে বল, তাহলে বলার মতো কিছু নেই? থাকলে তবেই তো বলবি। ঘৃণা লাগে তোদের দেখলে আমার। ছি, আমি তরুকে বিয়ে করিনি। মুহূর্তে গরম এই কথাটা যেন বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। আমি অনুকে বিয়ে করিনি। রহিমা বেগমের কান দিয়ে যেন গরম দোয়া বের হচ্ছে। এতক্ষণে মহসিন হাসনাত এসে দাঁড়িয়েছেন দরজার পাশে। তার মুখভঙ্গি দেখে কিছুই বোঝা যাচ্ছে না। তরুণ নির্লিপ্ত হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। অনু স্তম্ভ মেরে এখনো বসে আছে। আর অনুলেখা যেন এমনটা শুনবে তাই আশা করছিল। সে শুধু সবটা সত্যি জানতেই এত কিছু করলো, কারণ তার ভাইয়ের প্রতি তার এতটুকু বিশ্বাস আছে, সে কখনো চারুকে অন্তত ধোঁকা দিবে না, প্রতারণা করবে না, সামান্য একটা কারণে। তাহলে তরুর পেটে বাচ্চাটা কার ভাইয়া? ওর স্বামীর। তরুর আবার কবে বিয়ে হলো? তুষারকে চিনিস? কোন তুষার? আর এই তুষারের ভূমিকা কি এখানে? তোদের ভার্সিটির সিনিয়র ছিল এই তুষার। লতাকে কখনো হয়তো প্রেমের প্রস্তাব দিয়েছিল, আর লতা তা প্রত্যাখ্যান করেছিল। এবার মনে পড়েছে। অনুযায়ী কথা শুনে চমকে যায় তরু। তুষার সারুকে চিনে, কিন্তু সারুকে ভালোবাসলে তার সাথেই বা সম্পর্ক জড়ালে কেন? আর বিয়ে বা করলো কেন? বিয়ে করেও বা তাকে আবার সরে ফেলে দিল কেন? তাহলে এসব কিছুর সাথে কি সারুর কোনো ভূমিকা আছে? নিজেকে আরো কঠিন কিছু শোনার জন্য প্রস্তুত করলো তরু। অনু কিছুটা সময় নিয়ে ভাবলো। তারপর তার মনে হলো একবার একটা সিনিয়র সারুকে প্রপোজ করেছিল, আর সারু রাগের মাথায় ছেলেটাকে যা নয় তাই বলে অপমান ও রিজেক্ট করেছিল। কিন্তু ছেলেটার নাম তার তেমন মনে পড়ছে না। সিনিয়র একটা বাই প্রপোজ করেছিল, তবে তার নামটা আমি জানি না। ওনার নাম কি তাহলে তুষার ছিল? কিন্তু হঠাৎ তুষার ভাইয়ের সাথে তরুর কি সম্পর্ক সেটা তো বুঝলাম না। অনুজ তুষারের সারুকে প্রপোজ করার পর থেকে তরুকে হাত করে সেই অপমানের প্রতিশোধের নেওয়ার সমস্ত কথা একে একে খুলে বলল। সবটা শোনার পরে তরু যেন বাকহারা হয়ে গেল। সে তুষারকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছিল। সে তুষারের মনের কোনো, তার জন্য ছিল কেবল একরাশ ঘৃণা আর প্রতিশোধের আগুন। তুষার শুধুমাত্র তাকে ব্যবহার করে চারুকে কষ্ট দিতে চেয়েছে, আর সে কিনা বোকার মতন তুষারের পাতা পাতে পা দিয়েছিল। চারদিকে সবকিছু যেন থমকে গেল তরুর কাছে। পুরো পৃথিবীটা তার কাছে বিষাক্ত মনে হতে লাগলো। তাকে কেউ ভালোবাসেনি, সবাই যে যার স্বার্থের জন্যই তাকে কেবল ব্যবহার করেছে। একটা গাছকে পেঁচিয়ে যেমন বিভিন্ন লতা গাছ তাকে জড়িয়ে বাসে, তেমনি তরুলতাও এতদিন এর ওর কাছে সে লতানো গাছই ছিল। এই জীবনটা কেন এত বিষাক্ত তার? তার কি একটা স্বাভাবিক জীবন হতে পারতো না? বাবা মায়ের ভালোবাসার একটা মেয়ে একজন পুরুষকে ভালোবাসাময় অর্ধাঙ্গনী কি সে হতে পারতো না?
সারুকে আগে কেন সবটা বলিসনি ভাইয়া? সারুকে আগে কেন? ওকে সবটা বললে কি ও তোর জীবনটা গোছাতে সাহায্য করতো না? তাহলে তো তুষারের প্ল্যানটাই সাকসেস হতো। আমি চাইনি সারু আত্মগ্লানিতে ভুগুক। ও তো মরমে মরে যেত তোর জীবনে এই বিপর্যয়ের কথা জানলে। আমি তো ভেবেছিলাম তুষারকে খুঁজে বের করে তরুকে ওর হাতে তুলে দিব, ওকে বোঝাবো সব প্রতিহিংসা যেন ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করতে। কিন্তু তুষার আমার কোনো কথাই শোনেনি। উল্টো ও নিজের মনের ক্ষোভেই আমাকে বলে সেদিন রাতেই দেশের বাইরে চলে গিয়েছিল। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষ হলেও তরুর জীবনে এমন একটা পরিস্থিতির জন্য সারু কিছুটা হলেও দায়ী। আরও স্বামী হিসাবে ওর দায় আমার উপরেও বর্তায়। আমি শুধু চাইনি সারু কিংবা তরু কেউই কোনো কষ্ট পাক। তাই সারুর দায়িত্বটা আমিই নিয়েছিলাম। সবটা না হয় বুঝলাম, কিন্তু এই মিথ্যে বিয়ের নাটকটাই বা কেন করেছি সারুর কাছে? ওকে বুঝাতে চেয়েছিলাম আমি অন্য কাউকে বিয়ে করলেও মেনে নিতে পারবে না। একটা সন্তানের জন্য নিজেদের ভালোবাসা বিসর্জন না দিয়ে বরং সে ভালোবাসা দিয়েই একটা এতিম বাচ্চাকে মানুষ করে নিজের সন্তান করে নেওয়া যায়। কিন্তু তার আগেই সবটা উলটপালট হয়ে গেল। কিন্তু চারু হঠাৎ কেন আমাকে ছেড়ে চলে গেল আমি সেটাই বুঝছি না। কারণ সেদিন রাতে তুই চারুকে ছেড়ে চলে যাওয়ার পর পরদিন সকালে তোর আর তরুর অবস্থা দেখে ও মেনে নিতে পারিনি। কোনো মেয়েই হয়তো পারবে না। তরুকে যেদিন বাসায় এনেছিলাম সেদিন আমি রাতে বাসাতেই ছিলাম না, সারা রাত এলাকার মসজিদে ছিলাম। তারপর আবার কিছুক্ষণ ভেবে বলে, আর সেদিন রাতে তরুর অবস্থা খুব খারাপ ছিল, বমি করে পুরো ঘর বাসিয়ে ফেলেছিল। ও শেষ পর্যন্ত টিকতে না পেরে আমাকে রাত 4টায় ফোন দিয়েছিল। সারুকে না বলেই আমি তরুর ফোন দিয়েছে বলে ওর কাছে চলে এসেছিলাম। কিন্তু এতে ওর চলে যাওয়ার কি মানে? তাছাড়া আমি তো বড়ই তরুকে ঘুমের ওষুধ খাইয়ে আমাদের রুমে চলে গিয়েছিলাম। ওকে বারান্দায় দেখেছিলাম, গায়ে বমির ব্যবসা গন্ধ লাগছিল, তাই ভেবেছি গোসল করে এসে ওকে তরুর কথা বলবো। কিন্তু এসেই দেখি ও নেই কোথাও। অনু ভুল বুঝে যায় সেদিন কি হয়েছিল। তরু বমি করায় গোসল করেছিল, আর ও সারা রাত ঘুম হয়নি বলে অনুজ ঘুমের ওষুধ খাইয়েছিল, আর নিজেও গোসল করে নিয়েছিল গন্ধ নিবারণের জন্য। আর এই পুরো ঘটনায় সারু অন্য দৃষ্টিতে দেখেছিল। অবশ্য সারুর এই দৃষ্টিতে দেখাটাও কোনো অংশে ভুল ছিল না, তাও বুঝতে পারছে অনু। তাহলে পরিস্থিতিটা এমনই ছিল যে সারু এমনটা বুঝে নিয়েছে। কিন্তু এখন এসব জেনেও কিছু করতে পারবে না অনু, কারণ যাকে সব সত্যিটা বললে সব ঠিক হয়ে যেত সে মানুষটাই তো নেই আজ। একটা ভুল বুঝাবুঝি আর একটা মিথ্যে পুরো একটা সাজানোর সংসার ভেঙে গেল আজ। নিজেকে কেমন অসহায় লাগছে অনুর। সে যদি আরো আগে অনুজের সাথে কথা বলতো তাহলে হয়তো আজ সারু এক বুক অভিমান নিয়ে হারিয়ে যেত না। দপ করে ফ্লোরে কিছু পড়ার শব্দ শুনে নিচে তাকালো সবাই। তরু জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। মেয়েটা একের পর এক মানসিক আঘাত নিতে না পেরে আবার জ্ঞান হারালো। অনু ছুটে গেল তরুকে উঠাতে। মহসিন হাসানাত অ্যাম্বুলেন্সের খবর দিল। রহিমা বেগম এখনো আগের মতো থম মেরে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না হচ্ছে উনি কিছুই বুঝতে পারছে না। রোদ জলমলে পরিষ্কার আকাশ, তার মাঝে যতদূর চোখ যায় ততদূর কেবল সবুজের সমারোহ। শরতের মাঝামাঝি সময়ের এই স্বচ্ছ আকাশের নিচে দাঁড়িয়ে একটা আলাদাই প্রশান্তি অনুভব করছে চারুলতা। এতগুলো বছর পর আবার সে চিরচেনা সিলেটে পা রেখেছে। সে বড় স্নিগ্ধ আলোতে কটেজের চারপাশটা ঘুরে দেখবে বলে নামাজ পড়ে সে বেরিয়ে গেছে আজ। একজন যদি জানতে পারে তাকে ছাড়াই চারু কটেজের বাইরে একা একা বের হয়েছে তাহলে যে কি একটা তুলকালাম কাণ্ড করবে সেটা ভেবে হালকা মুচকি হাসি দিল সে। মানুষটা সত্যি তাকে বড্ড ভালোবাসে। তা না হলে তার অন্ধকারে তলিয়ে যাওয়া জীবনটা এত সুন্দর আলোকিত কি আর করতে পারত? মানুষটা পেরেছে। মানুষটা তাকে একটা পরিবার, একটা সংসার দিয়েছে, মাতৃত্বের স্বাদ দিয়েছে, সর্বোপরি তাকে দিয়েছে এক বুক নিঃস্বার্থ ভালোবাসা। মানুষটা সত্যি তাকে সুখ দিয়েছে। ঘন্টা দেড়েক হাঁটাহাঁটির পর সারু কটেজে ফিরে এলো। নিজেদের রুমে ঢুকতেই একটা পুরুষালী গলা ভেসে আসলো। না বলে কোথায় গিয়েছিলে? জানো না আমার চিন্তা হয়? তার উপর ফোনটাও সাথে নাওনি। তুমি কি আমায় হার্ট অ্যাটাক করিয়ে মারতে চাও বিবিজান? লোকটির কথা শুনে মুচকি হেসে সারু জবাব দেয়, তোমাকে মারলে তো আমি নিজের কবর নিজেই খুঁড়বো জনাব, কারণ তুমি ছাড়া তো আমি এই পৃথিবীতে একা হয়ে যাব। তাই এমন কথা মাথাতেও এনে না। মনে তো হয় না এমনটা। তুমি তো হুটহাট আমাকে না বলে কয়ে কোথাও উদাও হয়ে যাও। তোমার অনুপস্থিতি আমাকে কতটা পড়ায় তুমি কি সেটা বুঝো?
সারু লোকটির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে বলে, আমাকে নিয়ে এখনো তোমার ভয় দূর হয়নি? 12 বছর তো হয়ে গেল বিয়ের, তবুও আমাকে নিয়ে এত সংশয়? তোমার বিবিজান তোমাকে ছেড়ে কোথাও যাবে না অবিরূপ? সারুর আশ্বাস ভরা কথায় তার মাথায় ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দেয় অবিরূপ। সত্যি বলতে সারুলতাকে হারিয়ে ফেলার একটা চাপা ভয় তার মধ্যে কাজ করে। এটা আগে করলেও হয়তো গত দিন টানা কিছু বাজে স্বপ্ন দেখার পর আরো বেশি হচ্ছে তার। তার মনে হয় তার বিবিজান তাকে ছেড়ে যদি চলে যায়, কোনো দমকা হাওয়ায় যদি তার সাজানো ঘর ভেঙে যায়, তবে কি করে বাঁচবে সে? তাই তো প্রতিনিয়ত সে চারুকে নিজের চোখে চোখে রাখে। আর অবিরূপের এমন অস্থিরতা অনুভব করতে পেরে চারু হঠাৎ এই ঘুরতে আসার প্ল্যান করে। তার মনে হয়েছিল অবিরূপের হাওয়া বদল দরকার, তাই তো স্নেহাকে তার দাদির কাছে রেখে তারা সিলেটে এসেছে কিছুদিনের জন্য বেড়াতে। সেদিন চারু অনুর বাড়ি থেকে বেরিয়ে তার মায়ের বাসায় যায়। মেয়ের সাথে যতই রাগ অভিমান করুক না কেন, তার মুখে তরুর প্রেগনেন্সির কথা শুনে চমকে যান তিনি। অনুজের নামে থানায় কেস করবেন বলেও উদ্যত হন তিনি, কিন্তু চারু আটকেছে। সে চায়নি অনুজ তরুর সংসারে আর নিজের অস্তিত্ব রাখতে, তাই সে তার মাকে ডিভোর্সের কেস ফাইল করতে দেয়নি। অনুজকে একটা চরম শাস্তি দিতে চেয়েও পারেননি, কিন্তু কারণ চারু চায়নি বলে। তাই মেয়ের সিদ্ধান্তে তিনি সেদিন কোর্টে কেস ফাইল করেন। এদিকে শহরটা দম বন্ধ করা লাগছিল চারুর। মানসিকভাবে সে প্রচন্ড ভেঙে পড়েছিল। ধীরে ধীরে তার মানসিক কিছু সমস্যা দেখা দিয়েছিল। মেয়ের এমন অবস্থা দেখে চারুর মা তাকে দেশের বাহিরে তার কুকুর কাছে পাঠিয়ে দেয়। চারু দেশ ছেড়ে চলে যাওয়ার পরে একদিন হঠাৎ অনুজ আসে তাদের বাড়িতে, হাতে ডিভোর্সের কাগজ নিয়ে। আইনিভাবে তার কাছে চারু সাইন করা কাগজটি চারুর পক্ষের উকিল পাঠায়। চারু তাকে ডিভোর্স দিতে চায় সেটা জেনেই অনুজ এসেছিল তাকে প্রশ্ন করতে, কিন্তু তার দুর্ভাগ্য চারু তখন দেশে ছিল না। শাশুড়িকে সে তরুর বিষয়ে সবটা খুলে বলে, কিন্তু তিনি অনুজের কোনো কথাই পাত্তা দিলেন না, বরং আরো তড়িঘড়ি করে ডিভোর্সের কার্যক্রম করতে লাগলেন। কোর্টে চারুকে লুকিয়ে তার চাচাতো বোনের সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ দায়ের করেন তিনি। সকল তথ্য প্রমাণ অনুজের বিপক্ষে হওয়ায় অবশেষে বাধ্য হয় অনু ডিভোর্স পেপারে সাইন করতে। অনুজের সাথে আইনিভাবে বিচ্ছেদ হয়েছে শুনেই বিদেশে বসেও অনেক কেঁদেছিল চারু। তবুও মন থেকে চেয়েছে অনুজ তরু আর তাদের সন্তান যেন ভালো থাকে। এদিকে চারু দিনকে দিন নিজেকে আরো ঘরবন্দি হয়ে যাচ্ছিল। কারো সাথে তেমন বিশেষ কথাবার্তা সে বলতো না, চুপচাপ একা ঘরে গুটিয়ে নিয়েছিল সে। অন্যদিকে চারুর মা অনুজের মুখে সবটা ডিভোর্সের আগেই জেনে গিয়েছিল। তাই ওনার মনে হয়েছিল চারু যদি সবটা জানতে পারে তবে হয়তো আবার সে অনুজের কাছে ফিরে আসবে। তখন তরু যদি তার সাথে অন্যায়ের কথাগুলো চারুকে বলে দেয়, তাহলে তাদের মেয়ে যে তাদের বিরুদ্ধে চলে যাবে সেটা তিনি জানতেন। তাই তো তিনি চারুর দ্বিতীয় বিয়ের চিন্তা ভাবনা করলেন। একটা সময় চারুকে বুঝিয়ে 6 মাস পরেই তার ফুফাতো ভাই অভিরূপের সাথে পারিবারিক আয়োজনে ছোট পরিসরে বিয়ে হয়ে যায় চারুর। অভিরূপেরও আগে একবার বিয়ে হয়েছিল মেরি নামের এক বিদেশি মেয়ের সাথে, কিন্তু বছর না ঘুরতেই মেরি অভিরূপকে ডিভোর্স দিয়ে হেনরি নামের এক ছেলের সাথে সম্পর্কে জড়ায়। অভিরূপ পেশায় একজন আর্কিটেকচার, বাবা মায়ের একমাত্র ছেলে। চারুর জীবনের এত কঠোরতায় তার প্রতি প্রথমে আকর্ষিত হয় সে। এরপর তার মামির কাছে চারুকে বিয়ে করার প্রস্তাব দেয়। চারুর মাও তা সাদরে গ্রহণ করেন। তবে এখানেও চারুর মা ছিলেন সাবধানী মহিলা, তাই তো বিদেশে চারুর বিয়ের কাজ সম্পন্ন করেন। তার আগে থেকেই তিনি অভিরূপকে অনুজ তরুর সব কথাগুলো জানিয়ে দেন আর বলেন চারুকে যেন ওদেশেই রাখে, কখন দেশে না আনে। ওনারা মাঝে মাঝে মেয়েকে গিয়ে ওদেশে দেখে আসবেন প্রয়োজন হলে। অভিরূপ সায় দিয়েছিল এবং সে তাই করেছে এতগুলো বছর। কিন্তু 2 মাস আগে চারুর বাবা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এজন্যই এক প্রকার বাধ্য হয়ে তাদের আবার দেশের মাটিতে পা রাখতে হয়েছে। চারু 12 বছর পর দেশে ফিরে অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল। পুরনো ফেলে আসা সকল দিনগুলো তার চোখের সামনে যেন ভেসে উঠছিল সেদিন। তখন তার কাঁধে ভরসার হাত দিয়ে তাকে শান্ত করছিল অভিরূপ। সত্যি বলতে যাই হোক, অভিরূপ তার বিবিজানকে অনেক ভালোবাসে, এতে কোনো সন্দেহ নেই। তাই তো চারু হারানোর ভয়ে সে কুকড়ে আছে দেশে ফেরার পর থেকে, কারণ তাকে সবটাই বলেছে চারুর মা অনুজ সম্পর্কে। স্নেহের সাথে কথা হয়েছে। মেয়ে সকাল থেকে এ নিয়ে 3 বার ফোন দিয়ে তার মায়ের খোঁজ করেছে,
কিন্তু তার মা তো হাওয়া হয়ে গিয়েছিল। অভিরূপের কথায় সারু মুখ ফুলিয়ে বলে, অভিরূপ প্লিজ এমনভাবে বলো না, তুমি তো জানো স্নেহা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তবুও এমনভাবে কেন বলছো? সারুর গালে আঙুল দিয়ে গুঁতো দিয়ে অভিরূপ বলে, আচ্ছা বেবিজান, আর বলবো না, কিন্তু এখন যদি আপনি আমার মেয়েকে ফোন না দেন তাহলে এর পরের ঘটনার দায় কিন্তু আমি আর নিতে পারবো না। অভিরূপের কথায় সারু বলে ফোন হাতে নিল মেয়েকে ফোন দেওয়ার জন্য। দূরে দাঁড়িয়ে সারুকে মুগ্ধ হয়ে দেখছে অভিরূপ। মেয়ের সাথে কথা বলার সময়ে চারুর দীপ্তিময় চেহারা, হাসি মাখা মুখ দেখে নিজেকে বড্ড সুখী অনুভব করে অভিরূপ। দুপুরে খেয়ে দিয়ে অভিরূপ চারুকে নিয়ে বের হয় শ্রীমঙ্গলে চা বাগান ঘুরবে বলে। বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানে সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘনসবুজ অরণ্যের অভিরূপ সৌন্দর্য। এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের নীলাভূমিতে দেখে আনন্দে আত্মহারা চারু আর তাকে দেখে অভিরূপের। বিকেলের দিকে তারা এসে নামে চা বাগানে। চা বাগান ঘুরে তারা গেল শ্রীমঙ্গলের আরেকটি আকর্ষণ মাধবপুর লেকে। শ্রীমঙ্গল শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। লেকটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত হলেও শ্রীমঙ্গল থেকে প্রতিদিন শত শত পর্যটক স্থানটি দেখতে যায়। ছবির মতো সুন্দর এই মনোরম লেকের জলে রয়েছে গোল গোল পাতা আর তারই ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে নীলপদ্ম। লেকের বাহিরে ছোট্ট বাচ্চা থেকে কয়েকটি নীলপদ্ম কিনবে বলে চারুকে রেখে অভিরূপ বেরিয়ে আসে। অভিরূপ যাওয়ার পর চারু একা একাই লেকের সৌন্দর্য উপভোগ করে। হঠাৎ করে কে একজন বলে ওঠে, তুমি চারুলতা না? হ্যাঁ, আমি ঠিকই চিনেছি, তুমি তো চারুলতাই। কেমন আছো চারুলতা? এখানে হঠাৎ কোনো এক পুরুষের মুখে তার নাম শুনে অনেকটা চমকে যায় চারু। পিছন ঘুরে লোকটিকে দেখলে চিনতে না পেরে লোকটির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে। লোকটি চারুর অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলে, আমাকে চিনতে পারছো না চারুলতা? আমি তুষার, তোমার ভার্সিটির সিনিয়র বড় ভাই তুষার। মনে পড়েছে? চারু লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, তারপর বলল, হ্যাঁ চিনেছি, আসলে অনেক বছর পর হঠাৎ দেখলাম তো, তাই প্রথমে চিনতে পারিনি। তো আপনি এখানে? একটা কাজে এসেছিলাম। আমি ভেবেছিলাম তুমি বা তোমার পরিবার কখনো আমার চেহারা বলতে পারবে না, কিন্তু এখন তো দেখছি উল্টো, আমারই তোমাকে মনে করিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। মানে? তরু কেমন আছে চারুলতা? তরুর কথা জিজ্ঞাসা করছেন হঠাৎ? আটকে আপনি চিনলেই বা কেমন করে? আমি জানি আমি অন্যায় করেছি, তার শাস্তিও পাচ্ছি। তুমি প্লিজ একবার আমাকে তরুর সাথে দেখা করিয়ে দাও, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিব। হয়তো সে ক্ষমা করলে আমার পাপ কিছুটাও কমবে। তুষার ভাই, আপনি কি বলছেন? আমি তার কিছুই বুঝতে পারছি না। আর তরুর কোনো খোঁজ আমি নিজেও জানি না। গত 12 বছর ধরে আমি তো বাংলাদেশেও ছিলাম না। 2 মাস আগে বাবা মারা যাওয়ায় দেশে এসেছি। আর তাছাড়া আপনি তরুকে বা কি করে চিনেন সেটাও তো বুঝতে পারছি না। আমাকে সবটা একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ। মানে তুমি জানো না আমি তরুকে প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করে পরে ওকে ছেড়ে দিয়েছি? অবাক হয়ে তুষার বলে। তুষারের চেয়েও 4 গুণ বেশি অবাক হয় চারু। কিছুটা চেঁচিয়ে বলে, মানে আপনি এসব কি বলছেন তুষার ভাই? কবে কখন তরুকে আপনি বিয়ে করেছেন? আর কিসেরই বা প্রতিশোধ নিয়েছেন আপনি ওর উপর থেকে? আমার কথা সব তালগোল পাকিয়ে যাচ্ছে, আমাকে সবটা প্রথম থেকে খুলে বলুন তুষার ভাই। বিকেলের পর থেকেই চুপ হয়ে গেছে চারু। নীলপদ্ম কিনে এনে চারুকে দেওয়ার আগেই চারু অভিরূপকে বলে সে কটেজে ফিরে আসতে চায়। তার আগামীকালে ঢাকায় ফিরতে চায়, তার ব্যবস্থা যেন অভিরূপ করে। কটেজে ফিরে তার কোনো কথা বলেনি চারু, চুপচাপ রয়েছে। অভিরূপ হাজার চেষ্টা করেও কিছু জানতে পারেনি সে। চারুর হঠাৎ এমন চুপ হয়ে যাওয়াতে অভিরূপের জ্বর আসার আগে শান্ত প্রকৃতির কথা মনে হয় বারবার। তবে কি তাদের জীবনেও কোনো জ্বর আসতে চলেছে? তাহলে তার স্বপ্নগুলো কি সত্যি হয়ে যাবে এবার? কিন্তু কি এমন হয়েছিল পার্কে যে সে বেরিয়ে যাওয়ার পর অস্থিরতা ছেয়ে গিয়েছে অভিরূপের মন। নিজেকে স্থির রাখতে পারছে না সে কিছুতেই। পরদিন সকালে তারা সিলেট ছেড়ে ঢাকায় ফিরে আসে। ঢাকায় এসে চারু তার মাকে তরু অনুজের কথা জিজ্ঞাসা করতেই তিনি থমকে যান। এতগুলো বছর এই ভয়ে তিনি একমাত্র মেয়েকে নিজেদের কাছ থেকে দূরে রেখেছে, কিন্তু সেই ভয়টাই আজ সত্য হলো। তবে চারুর মা তার প্রশ্নের উত্তরে বলে, আমি ওদের কোনো খবর রাখিনি, আর জানি না কেমন আছে, কোথায় আছে।
কিছু সময় চুপ থেকে আবার চারু বলে, বেশ, তবে আমি নিজেই জেনে নিব সবটা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার আড়ালে অনেক কিছুই হয়েছে যা তোমরা আমাকে লুকিয়েছ। আমার সবটা খুঁজে বের করবে এবার, বলে সে নিজের রুমের দিকে চলে যায়। মেয়ের কথা শুনে অভিরূপকে সবটা জানান তিনি। অভিরূপও শুনে চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে সারু হাতে ফার্স নিয়ে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিরূপ তাকে আটকায়, বলে, কোথায় যাচ্ছ বিবিজান? সারু অভিরূপের চোখের দিকে তাকিয়ে বলে, যাই হোক না কেন আমি তোমার নেড়েই ফিরবো অভিরূপ, ভয় পেও না। ভালোবাসলে ভয় নয়, আগলাতে জানতে হয়, যা এত বছর তুমি খুব সুন্দর করে পালন করেছ। বলেই অভিরূপের পাশ কাটিয়ে সে বেরিয়ে পড়ে। রহিমা বেগম চশমার উপর দিয়ে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। চোখেও আজকাল বড্ড কম দেখেন তিনি। সেনা মুখ ছাড়াই বাড়িতে অন্য কেউ তেমন আসে না, সেজন্য। সারু রহিমা বেগমের অবস্থা বুঝতে পেরে বলে, আমি সারুলতা, মনে আছে আমাকে? চিনতে পেরেছেন আমাকে? সারুলতা নামটি শোনার পর রহিমা বেগম সারুকে চিনতেই হু হু করে কেঁদে ওঠেন। হঠাৎ তার কান্না দেখে বিচলিত হয় সারু। সে তাকে ধরে সামলানো শুরু বলে, আপনি কাঁদছেন কেন? দেখুন, আমি অনুজ তরুর সংসারে ভাঙন ধরাতে আসিনি। আমি তো এসেছি তরুকে কিছু প্রশ্ন করতে, যার উত্তর আমার অজানা। প্লিজ আপনি কান্না বন্ধ করুন, তরুকে আবার ডেকে দিন প্লিজ। রহিমা বেগম চারুর কথা শুনে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তার হাত ধরে বাড়ির পিছনে নিয়ে যায়। বাড়ির পিছনে চারুকে কেন আনলো রহিমা বেগম তা সে বুঝতে পারল না। তাই চারু আবার বলল, আপনি হয়তো ভুল শুনছেন, আমি বাগান নয় তরুকে দেখতে চেয়েছি। ও কোথায়? ওকে ডেকে দিন প্লিজ। রহিমা বেগম কিছু না বলে সামনে আঙ্গুল দিয়ে কিছু একটা ইশারা করতে চারু সামনে তাকিয়ে থমকে যায়। তরুণ নামে বড় করে খোদাই করে একটা নাম প্লেট, তার নিচে মৃত্যুর সাল আর তারিখ লেখা। মুহূর্তেই চারুর মাথা ঘুরতে লাগলো, দম বন্ধ হয়ে আসছে মনে হতে লাগলো তার। চোখের কোণে না চাইতেও জলের আনাগোনা দেখা দিল। সে রহিমা বেগমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কি করে এসব? আর কিছু বলতে পারলো না সে, তার গলা ধরে এলো। রহিমা বেগম তখন 12 বছর আগের কথা বলতে লাগলেন। অনুজ তরুর বিয়ে না হওয়ার কথা, কেন এসব করেছে সবটা বলল রহিমা বেগম। তারপর আবার বলে, তুমি সেদিন অনুর বাসা থেকে চলে যাওয়ার পরেই অনু এই বাসায় এসে ঝামেলা করে, তখনই অনুজ সবটা বলে। তরু ও স্বামীর এমন হিংস্র রূপ জানার পর সেখানেই জ্ঞান হারায়। এরপর ডাক্তার এসে পরীক্ষা করে জানায় ওর বাচ্চাটা টেকেনি। 2 সপ্তাহ চলেছিল তখন। অতিরিক্ত চিন্তা তার উপরে মেঝেতে পড়ে গিয়ে পেটে আঘাত লাগায় বাচ্চাটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে মেয়েটা নিজের মাঝে একেবারে গুটিয়ে যায়। এদিকে অনুজ পাগলের মতো তোমাকে খুঁজছিল। এর মাঝে একদিন তোমার সাইন করা ডিভোর্স লেটার আসে বাসায়। সাথে সাথে সে চিঠি নিয়ে অনুজ যায় তোমাদের বাসায়। সে ভেবেছিল সবটা না জেনেই ভুল বুঝে তুমি ওকে ডিভোর্স দিচ্ছ, তাই তোমাকে সবটা জানানোর দরকার। কিন্তু তোমার মা বলে তুমি তখন দেশের বাহিরে তোমার ফুফুর কাছে, তাছাড়া তুমি নিজ থেকেই আর এই সম্পর্কে থাকতে চাও না। তুমি নাকি আর অনুজের কাছে ফিরতেই চাও না। অনুজ বারবার অনুরোধ করে একটা বার তোমার সাথে যেন তিনি যোগাযোগের ব্যবস্থা করিয়ে দেন, তাহলে হয়তো তুমি সবটা বুঝবে। কিন্তু তোমার মা সেটা করেনি, বরং উনি অনুজ তরুর বিরুদ্ধে কেস করেন। কোর্টে উকিলের মুখে নোংরা নোংরা কথা শুনতে শুনতে তরু আরো বেশি বিধ্বস্ত হয়ে যায়। এরপর যেদিন রায় বেরোয় সেদিনই ও সবার আগে কোর্ট থেকে বেরিয়ে যায়। এরপর ও নয়, ওর লাশ ফিরে আসে বাসায়। ওর ধারণা ওর জন্যই তোমার আর অনুজের ঘর ভেঙেছে। নিজেও সুখী হতে পারলো না, আর তোমাকেও সুখী করতে পারেনি, বরং সবটা তছনছ করে দিয়েছে। তাই গাড়ির নিচে নিজের জীবন সে দিয়ে দিয়েছে। এদিকে যে দায়িত্ব সামলাবে বলে আমার ছেলে তার ভালোবাসাকে তুচ্ছ করেছিল, সে দায়িত্ব সামলাতে না পেরে সেও মানসিকভাবে ভেঙে পড়ে। এত কিছুর মাঝে সবচেয়ে বড় অপরাধী ছিলাম আমি। আমি যদি সেদিন তোমাকে ওভাবে না বলতাম, তাহলে হয়তো তুমি অনুজকে ওয়াদা করাতে না, আর অনুজও তোমাকে আমাকে বোঝাতে এত বড় একটা মিথ্যে বলতো না। সবচেয়ে বেশি অপরাধ আমি করেছি, কিন্তু শাস্তি পেল তরু, অনুজ আর তোমার শ্বশুর। মানুষটা ছেলের শোকে অকালেই আমাকে একা রেখে চলে গেলেন। অনুমা হিসাবে আমার খোঁজ রাখলেও মন থেকে যে আমি ওর চোখে বালি তা আমি জানি। মাগো, আমি ভুল করেছি। না না, আমি অন্যায় করেছি তোমার সাথে, আমাকে মাফ করে দাও। আমি ভুলে গিয়েছিলাম একটা নারী কেবল সন্তান জন্ম দিলেই পরিপূর্ণ না। বংশধরের আশায় আমি অন্ধ ছিলাম।
আমাকে ক্ষমা করে দাও মা, তাতে করে যদি আল্লাহ আমার শাস্তি কিছুটা কমায়। হাত জোর করে কাঁদতে কাঁদতে কথাগুলো বললেন রহিমা বেগম। অনুজ কোথায়? সেও কি? অনুজের কথা শুনতে সারুকে নিয়ে রহিমা বেগমে অনুজের রুমে যায়। শিকলে বাঁধা একটি আধাবিদ্ধ লোক বসে একটা ইটের টুকরো দিয়ে সামনের ফ্লোরে লিখে যাচ্ছে, লতা ফিরে এসো। লম্বা দাড়ি, লম্বা চুল, গায়ে ময়লা পোশাকের অনুজকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি চারুর। অনুজের এই হাল দেখে তার বুকটা হু হু করে উঠল। তরুর মৃত্যুর পরে ছেলেটা আমার সারাদিন প্রলাপ বকত, তোমাকে যেন ফিরে আনি। যে ভালোবাসাকে বাজি রেখে সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল, সে দায়িত্বে সে সঠিকভাবে পালন করতে পারেনি। তরুকে একটা সুন্দর জীবন দেওয়া তো দূরের কথা, তার জীবনটা এতটাই দুর্বিষহ করে দিয়েছিল যে মেয়েটা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তোমার মাকে জানিয়েছি, কিন্তু তিনি বারবারের মতো অপমান করেই আমাদের তাড়িয়ে দিতেন। মাসের পর মাস ছেলে আমার নিজেকে ঘরবন্দি রেখেছে। তার মধ্যে তোমার বিয়ের কথা শুনে সে মানসিক চাপ আর সহ্য করতে পারেনি। সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে আজ আমার ছেলে পাগল, বড্ড উন্মাদ। ডাক্তার বলেছিল পাগলাখানায় রাখতে, কিন্তু মা হয়ে কি করে নিজের ছেলেকে পাগলাগারদে রাখি বলো? তাই বাসা ও ওর মিথ্যের শাস্তি পাচ্ছে মা। তুমি পারলে ওকে ক্ষমা করে দিও। ঘরে দুটো মানুষের উপস্থিতি টের পেয়ে উপরের দিকে তাকালো অনুজ। মাকে সে প্রায় নিজের আশেপাশে দেখেন, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা নতুন মানুষটিকে সে নতুন দেখেছে। রহিমা বেগম ততক্ষণে চলে গেছেন ঘরের বাহিরে। অনুজ তোর চারুকে চিনতে না পারলেও তার অবচেতন মন হয়তো চারুকে চিনেছে, তাই তো আচমকাই তার দু চোখে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা দৃষ্টিগোচর হলো না চারুর। তার বুকটা ভারী হয়ে আসছিল, যেন বেশিক্ষণ আর অনুজের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে বেরিয়ে এলো। আজ স্নেহার বিয়ে। পুরো বাড়িতে স্নেহার বিয়ে নিয়ে আজ আনন্দে আত্মহারা। চারু দক্ষ হাতে সবটা সামলাচ্ছে। অভিরূপ মেহমানের আপ্যায়নের দিকটা তদারকি করছে। অবশেষে চারু তার জীবনের সত্যিকারের সুখটা পেয়েছে অভিরূপের কাছে। স্নেহাকে পেয়ে মাতৃত্বের স্বাদ পেয়েছে। তার জন্যই অভিরূপ 20 বছর আগে 2 বছরের এই স্নেহাকে দত্তক নিয়েছিল তারা। আজ সে মেয়েরই বিয়ে হচ্ছে। ভাবতেই সবটা স্বপ্ন, চারুর মনে হচ্ছে সবটা স্বপ্ন। সেদিন অনুজের এই অবস্থা দেখার পরে নিজ বাড়িতে ফিরে আসে চারু। সেদিনই বিদেশে যাওয়ার জন্য অভিরূপকে তাড়া দেয়। যেখান থেকে সবটা শুরু হয়েছিল সেখানে চারু সবটা শেষ থেকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করেছিল। আর সে তাই করেছিল, কিন্তু সে তার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। তবে অভিরূপ যে যোগাযোগ রেখেছে তাতে সে বাধা দেয়নি। যা চলে গেছে তা সে আর মনে রাখতে চায় না। অনুজ তোরও ভুল করেছে, তার শাস্তি পেয়েছে, তাতে তার আফসোস নেই। সে তার জীবন দিয়ে এটা বুঝেছে, মিথ্যে দিয়ে কখনো ভালো কিছু হয় না, উল্টো মিথ্যে সবকিছু শেষ করে দেয়, ধ্বংস করে দেয় এক নিমিষেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এ ধরনের আরো গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।